ওকে, চলো দেখো। আমি তাসের ব্যাপারটা একটু বলেই শুরু করছি, কারণ তাসের অঙ্কগুলো এর পর 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 করে আছে। তাসের ব্যাপারটা একটু জানতে হবে, একদম না জানলে সমস্যা। সেটা কি আমাদের আহ, একটা প্যাকেটে একটা প্যাকেটে মোট তাস হচ্ছে থাকে 52টা। যারা তাস সম্পর্কে একদম জানো না, এই জিনিসগুলো একটু নোট ডাউন করবে। এটা কিন্তু পরের ক্লাসে বিশাল বড় একটা ভূমিকা নেবে, ক্লাস 12-এ। কারণ তাসের অঙ্ক প্রচুর আছে, প্রচুর অঙ্ক আছে। প্রবাবিলিটি মানেই তাসের অঙ্ক, ঘুরি ঘুরি তাসের অঙ্ক আছে। এই তাসের ব্যাপারটা আমাকে জানতে হবে। প্রথমত, এই তাসের ক্ষেত্রে ভালো করে বুঝবে, এই তাসের ক্ষেত্রে আমার কাছে মোট 52টা তাস থাকে। তার মধ্যে আমি একদম ভেঙে সুন্দর করে ছক করে দিচ্ছি, এই ছকটা একদম খাতায় রেখে দেবে। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এই তাসের ক্ষেত্রে একটা হচ্ছে রেড কালারের তাস থাকে, বা লাল, বাংলায় লিখে নাও লাল কালারের তাস থাকে। আর একটা তাস থাকে হচ্ছে কালো তাস। আর একটা তাস থাকে হচ্ছে কালো তাস বা ব্ল্যাক বা কালো কালারের তাস। ঠিক আছে, টোটাল 52টা তাস তাস থাকে। ভালো করে বোঝো, একটা প্যাকেটে মোট 52টা তাস থাকে। তার মধ্যে রেড কালারের তাস থাকে এবং হচ্ছে তোমার কালো কালারের তাস থাকে। এই রেড কালারের যে তাস, এই তাসের সংখ্যা হচ্ছে টোটাল 26টা। আর কালো কালারের যে তাস আছে, সেই কালো কালারের তাসের সংখ্যা হচ্ছে 26টা। তাহলে টোটাল 52টা হলো। তাহলে একটা প্যাকেট তাস, যার মধ্যে 52টা তাস থাকে। এই 52টা তাসের মধ্যে রেড কালারের তাস থাকে হচ্ছে 26টা। আর ব্ল্যাক কালারের যে তাস, সেটা থাকে 26টা। টোটাল 26 আর 26 মিলে 52টা তাস। ঠিক? এই যে 26টা তাস রেড কালারের বললাম বা লাল কালারের তাস বললাম, এর মধ্যে হরতন বা হরিতন, বাংলায় বলে হরতন বা হরিতন, এটা লাল কালারের তাস, যেটাকে ইংরেজিতে বলে হার্টস। এই হার্টস থাকে 13টি। ঠিক আছে, মানে 13। টোটাল থাকে হচ্ছে 13 বা 13টি। আর রুইতন, বাংলায় বলা হয় রুইতন, ইংরেজিতে বলা হয় ডায়মন্ড। রুইতন আর ইংরেজিতে বলা হয় এটাকে ডায়মন্ড। এই ডায়মন্ড থাকেও 13টা। টোটাল 26টা হলো। আর কালো কালারের যে তাস, ব্ল্যাক তাস, এইটার এইটার মধ্যে থাকে ইস্কাভন বা ইস্কাবন বলে, ইস্কাপন বলে, যাই হোক, ইস্কাবন। বাংলায় এটাকে বলা হয় ইস্কাবন, ইংরেজিতে বলা হয় স্প্রেডস। এইটা থাকে হচ্ছে টোটাল 13টা। ঠিক আছে, এটা 13। তাহলে হরতন বা হরিতনও বলে, এটাকে ইংরেজিতে বলে হার্টস, যেটা থাকে 13টা। রুইতন বা ডায়মন্ড আছে, যেটাকে 13টা। এখানে ইস্কাবন আছে, ইংরেজিতে বলা হয় স্প্রেডস, যেটা আছে তোমার 13টা। আর চিরতন আছে, চিরাও বলে বাংলায়, চিরতন। এই চিরতনের ইংরেজি নাম হচ্ছে ক্লাবস। এই ক্লাবস থাকে হচ্ছে 13টা। ঠিক আছে, তাহলে হরতন বা হার্টস, এটা থাকে 13টা। রুইতন বা ডায়মন্ড, এটা থাকে 13টা। ইস্কাবন বা স্প্রেডস, এটা থাকে 13টা। চিরতন বা ক্লাবস বলে, এটা থাকে আবারও 13টা। ঠিক আছে, তাহলে টোটাল এইটা হচ্ছে টোটাল থাকে এখানে 26, এখানে 26। এবার এই 13টার মধ্যে, প্রত্যেকটা 13টা তাসের মধ্যে কি কি থাকে সেগুলো নিয়ে একটু কথা বলি। না, এভরি 13টা তাস, এই যে 13টা তাস, এই 13টা তাসের মধ্যে কি কি থাকে? এই 13টা তাসের মধ্যে একটা হচ্ছে টেক্কা থাকে, টেক্কা, যেটা হচ্ছে এ নাম দেওয়া হয়, একটা টেক্কা থাকে। একটা হচ্ছে কিং থাকে, কিং।
বা এটাকে হচ্ছে তুমি কে হিসাবে নাম দেওয়া হয়, একটা কিং থাকে। আচ্ছা, একটা থাকে হচ্ছে কুইন, একটা থাকে হচ্ছে কুইন, একটা থাকে কুইন, এটাকে কিউ নাম দেওয়া হয়। জোকার থাকে হচ্ছে একটা, তাহলে এটাও একটা থাকে হচ্ছে জোকার বা জে নাম দেওয়া হয়। আর 10 নম্বর তাস একটা থাকে, মানে নাম্বার হচ্ছে 10, এটাও একটা করে থাকে 10 নম্বর তাস। একটা করে থাকে 9 নম্বর তাস। একটা করে থাকে হচ্ছে তোমার 8 নম্বর তাস। একটা করে থাকে হচ্ছে 7 নম্বর। একটা করে থাকে 6 নম্বর। একটা করে থাকে 5 নম্বর। আবার একটা করে থাকে হচ্ছে তোমার 4 নম্বর। একটা করে থাকে হচ্ছে তোমার 3 নম্বর। একটা করে থাকে 2 নম্বর। তাহলে টোটাল দেখো 13টা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই 13টা তাস প্রত্যেক 13টা করে থাকে, মানে যদি ধরো 4 জন খেললো, তাহলে 4 জনের মধ্যে যখন আমরা এই তাসগুলো ভাগ বাটোয়ারা করি, তখন এই 13টা করে যদি ভাগ করি, তখন এই একটা একটা করে এরকম করে থাকে। যদিও এরকম একটা করে পড়ে না সবার, কারণ আমরা সাফেল করে তারপরে তো ভাগ করি, তো সবার মধ্যে কিং বা কুইন থাকলো না, কারোর বেশি পড়ে গেল কম পড়ে গেল সেটা আলাদা ব্যাপার। কিন্তু 13টা করে যদি আমরা ভাগ করি, তাহলে এই 13টার মধ্যে এই হচ্ছে প্রত্যেকটা 13-র মধ্যে এইগুলো থাকে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বলো তো বাবা যে একটা টেক্কা কতগুলো থাকে তাসের মধ্যে, তুমি বলবে স্যার 4টে থাকে। কেন? কারণ টেক্কা যদি 4টে থাকে কেন বলছি, কারণ এই হরতনের মধ্যে একটা টেক্কা লুকিয়ে আছে, রুইতনের মধ্যে একটা টেক্কা লুকিয়ে আছে, ইস্কাবনের মধ্যে একটা টেক্কা আছে, চিরতনের মধ্যে একটা টেক্কা আছে। তুমি যদি বললে যে স্যার কুইন কতগুলো আছে, কুইনও তুমি বলতে পারো যে কুইনও তোমার 4টে আছে। কিংও 4টে, কুইনও 4টে, কারণ এই হরতনের মধ্যে একটা কুইন, রুইতনের মধ্যে একটা কুইন, ইস্কাবনের মধ্যে একটা কুইন, চিরতনের মধ্যে একটা কুইন। তাহলে এই হচ্ছে তাসের ভাগ। এটা খুব ভালো করে তোমাদের একটু জানতে হবে, একদম নোট ডাউন করে নাও সুন্দর করে। কি বললাম? একটা প্যাকেট তোমার তাস, তার মধ্যে তুমি গুনে দেখবে 52টাই তাস আছে। এই 52টা তাসের মধ্যে রেড কালারের তাস থাকবে 26টা, ব্ল্যাক কালারের তাস থাকবে 26টা। এই 26টার মধ্যে 13টা করে ভাগ আছে, একটার নাম হরতন আর রুইতন বাংলায়, ইংরেজিতে বলা হয় ডায়মন্ড আর হার্টস। আর ইস্কাবন হচ্ছে স্প্রেডস, যেটা বাংলায় বলে ইস্কাবন আর ইংরেজিতে স্প্রেডস। চিরতন বা চিরা বলে, আর ক্লাবস বলে হচ্ছে ইংরেজিতে। এটাও 13টা করে আছে। আর যার মধ্যে টেক্কা প্রত্যেক 13টার মধ্যে একটা করে আছে, তার মানে টোটাল কটা টেক্কা? 4টে টেক্কা। তাহলে তুমি যদি টেক্কা যদি বলো, এইগুলো অ্যাকচুয়ালি মোট তাসের মধ্যে টেক্কা কতগুলো আছে, মানে এ যদি এ কে টেক্কা হিসেবে ডিনোট করা হয়, তাহলে এই এটা কতগুলো আছে? 4টে মোট। এবার যদি বলা হয় কিং কতগুলো আছে, কিংও তোমার কাছে 4টে, কারণ এই 13টার মধ্যে একটা একটা করে 4টে আছে। আর কুইন কতগুলো আছে? কুইনও তোমার কাছে 4টে আছে। জোকার বা জে কতগুলো আছে? জেও তোমার মধ্যে 4টে আছে। তাহলে এই হচ্ছে তাসের মোটামুটি তুমি বলতে পারো পুরো ভাগ। তাহলে এই তাসের এইটা আমাকে একটু ভালো করে জানতে হবে, জেনে আমাকে পরপর করে এগোতে হবে। তাহলে তাসের এগুলো আমি কি বললাম, প্রত্যেকটা ভাগ বললাম, যে এইগুলো হচ্ছে মোট তাসের ভাগ। আমরা মোট তাস খেলার সময় এই ভাগগুলো নিয়েই তাস খেলা করি, এবং অঙ্ক করার সময়ও কিন্তু আমাদের এই নামগুলো এবং কোনখানে কতগুলো তাস থাকে, এটা যদি আমরা না জেনে থাকি তাহলে অঙ্ক করতে গিয়ে অসুবিধা হয়। যাই হোক, সেটা আমরা অঙ্কের মধ্যে মধ্যে আলোচনা করব। কোনটা কতগুলো আছে, কি রকম আছে, কিভাবে আছে, সেগুলো আমরা অঙ্কের মধ্যে খেয়াল করব। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে তোমার তাসের ভাগ। এবার আমি অঙ্কের মধ্যে ঢুকি। দেখো, অঙ্কের মধ্যে একদম আমরা লাস্ট যেখান থেকে শেষ করেছিলাম, ঠিক তারপর থেকে শুরু করব। যেখান থেকে আমরা লাস্ট শেষ করেছিলাম তারপর থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করব। কোনখান থেকে লাস্ট আমরা করেছিলাম? সম্ভবত আমরা হচ্ছে 4 নম্বরের থেকে শুরু করব আজকের। দেখো, 4 মার্কসের 4, মানে এসে কিউ বা শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেন, তার 4 থেকে শুরু করব। তো যার কাছে যেরকম বই আছে সেই রেসপেক্টে আমি এগোই। আর 4-এরটা যদি করে থাকি বলতে পারো, 4-এরটা কি করিয়েছিলাম লাস্ট দিন? তাহলে 5 নম্বর থেকে শুরু করব। চলো, তাহলে 5 নম্বর থেকে আমরা মোস্টলি শুরু করব আজকের। এবার করতে করতে তাসের অঙ্কটা আসবে, তখন এই ছকটা আমি বলবো না, বলে এখন আমি বলে দিলাম। তো 5 নম্বর থেকে আমরা শুরু করব। 5 নম্বর থেকে শুরু করব। দেখো, 5 নম্বরের কোয়েশ্চেনটা দেখো।
বাংলা কোয়েশ্চেন, বাংলা বইতে বাংলা কোয়েশ্চেন পড়তে পারো, ইংরেজি বইতে ইংরেজি কোয়েশ্চেন আছে, সেটা নিয়ে পড়তে পারো। একই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, খুব একটা ডিফারেন্স কিছু নেই। 5 নম্বরে কোয়েশ্চেন কি বলছে দেখো, এ 5 ফিগার নাম্বার ইজ ফর্মড ইউজিং দ্য ডিজিট 56780। এরম কিছু, ও সরি সরি সরি, এটা লং অ্যান্সার টাইপ থেকে বলে ফেলছি, আমি অ্যাকচুয়ালি শর্ট অ্যান্সার টাইপ থেকে বলবো। যাই হোক, শর্ট অ্যান্সার টাইপ 5 বলছে, ইফ 4 আনবাইসড কয়েন আর টসড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার শুড বি 2 টেলস। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে বাংলায় একটুখানি আমি বলি। বলছে একটা কয়েন, এরকম কয়েন হচ্ছে 4টে কয়েন একসঙ্গে টস করা হয়েছে একবার। তাহলে এই 4টে কয়েন যদি একবার টস করা হয় তাহলে 2টো টেল পড়ার সম্ভাবনা কত? তাহলে এটা হচ্ছে প্রশ্ন। এবার লাস্ট দিন আমি ফর্মুলা কি বলেছিলাম, আমি যদি কোনো একটা ঘটনা এ হয় তাহলে তার প্রবাবিলিটি মানে পি অফ এ যদি ফাইন্ড করতে হয় তাহলে তার ফর্মুলা কি বাবা? ফর্মুলা হবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এটা ছিল আমার ফর্মুলা, এটা আমার। হুম হুম, বলো। আগে তুলবো না, স্ক্রিনশট দিয়ে নাও। চলো কোশ্চেন নাম্বার 5, তাহলে এটা হচ্ছে ফর্মুলা পি অফ এ, মানে এ যদি কোনো ইভেন্ট হয় তার প্রবাবিলিটি আমরা যদি ফাইন্ড করি এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এটা হচ্ছে ফর্মুলা। এন অফ এ মানে কি, এ যদি কোনো একটা ইভেন্ট হয় তাতে কতগুলো এলিমেন্ট আছে সেটা কাউন্ট করে লিখবো, আর এন অফ এ হচ্ছে টোটাল স্যাম্পেল স্পেস, কতগুলো স্যাম্পেল স্পেস আছে সেটা কাউন্ট করে লিখবো। তাহলে তাকে যদি দুটো ডিভাইড করি তাহলে প্রবাবিলিটি অফ এ আমরা ফাইন্ড করতে পারবো। এটা আমরা লাস্ট ক্লাসে করেছি। যাই হোক, তাহলে এবার এখানটায় আমরা যদি একটুখানি এগোই তাহলে এখানে দেখো তো বাবা কি বলতে পারি, যে একটা আমার 4টে কয়েন টস করা হয়েছে। আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না, একবার রিপিট করি, যে স্যাম্পল স্পেস ফাইন্ড করার জন্য একটা ট্রিক মনে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। ধরো একটা লুডুর ছক্কা ছোঁড়া হয়েছে, তাহলে লুডুর ছক্কায় কটা রেজাল্ট আছে? 6টা রেজাল্ট। তাহলে লুডুর ছয় 6টা রেজাল্ট আছে, তাহলে তার স্যাম্পল স্পেস কত হবে? তাহলে স্যাম্পল স্পেস সবসময় 6 হবে। এবার যদি দুটো লুডুর ছক্কা ছোঁড়া হয় তাহলে তার 6টা রেজাল্ট পাবো। তাহলে এই যে 6টা রেজাল্ট, তাহলে স্যাম্পল স্পেস কত পাবো? এটা মাথায় রাখবে যে টোটাল রেজাল্ট কত বাবা? 6টা। আর রেজাল্ট টু দি পাওয়ার কতগুলো মানে তোমার লুডুর ছক্কা, তাহলে সেটা হবে। তাহলে স্যাম্পল স্পেস হবে হচ্ছে টোটাল রেজাল্ট হোল টু দি পাওয়ার, যতগুলো থ্রো করা হবে ততগুলো। যদি দুটো থ্রো করা হয় 2 হবে, 3টে থ্রো করা হলে 3 হবে। এটা স্যাম্পল স্পেস বার করার নিয়ম। এটা মনে রাখলে দেখবে আর তোমাকে পুরো ডিটেলসে করতে হচ্ছে না। যেমন এখানে যদি আমার দুটো কয়েন আছে, তাহলে দুটো কয়েন টস করা হয়েছে, তাহলে দুটো কয়েনের কটার রেজাল্ট হয়? তা এক একটা কয়েনের দুটো করে রেজাল্ট হয়, একটা হেড হয় একটা টেল হয়, তাহলে দুটো রেজাল্ট। তাহলে রেজাল্ট টু দি পাওয়ার কতগুলো কয়েন? দুটো কয়েন, তাহলে 2 হবে। তাহলে এখানে 4টে কয়েন বলেছে বাবা, তাহলে 4টে কয়েন কত হবে? 4 হবে, হোল টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে আমার বার করার স্যাম্পল স্পেস বার করার নিয়ম। ঠিক আছে, এবার আমি অঙ্কটায় আসি। আমি দেখো, আমি সব অঙ্কতে আমরা লিখে লিখে করব না, আমরা শুধু অ্যান্সার করব। লেখার স্টাইল তুমি নিজের মতো করে করবে। আমি তবুও লেখার স্টাইল কিছু কয়েকটা, প্রথম কয়েকটা অঙ্কে লেখার স্টাইলটা আলোচনা করছি। বাদ বাকি সব অঙ্ক কিন্তু লিখতে হবে নিজেকে নিজেকে, আমি বলবো না লেখার স্টাইলটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে এবার আমি অঙ্কতে ফিরে যাই। তাহলে আমাকে কি বলেছিল বাবা, যে একটা কয়েনকে টস করা হবে, এবং সেই রকম একটা কয়েনকে টস করা হবে। এরকম কটা কয়েন আছে তোমার? 4টে কয়েন আছে। তাহলে এই 4টে কয়েনকে কবার টস করা হবে? একবার টস করা হবে। যদি টস করা হয় তাহলে আমাকে প্রশ্ন হলো যে বাবা দুটো টেল পড়ার সম্ভাবনা কত হবে বা প্রবাবিলিটি কত হবে আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি একটা কয়েনকে টস করব, টোটাল স্যাম্পল স্পেস বা টোটাল স্যাম্পল স্পেস আমায় জানতে হবে, আর টোটাল ঘটনাটার নাম্বার অফ এলিমেন্ট আমায় জানতে হবে। দুটো ডিভাইড করলে প্রবাবিলিটি বেরিয়ে আসে, এটা আমরা ফর্মুলাতে শিখেছি। খুব ভালো করে ইজিলি ভাববে, দেখবে কঠিন লাগবে না। তাহলে আমি অঙ্কের মধ্যে ফিরে আসি। তাহলে টোটাল আমার নাম্বার অফ কয়েন কটা সেটা আগে লিখে নাও। তাহলে এবার লেখো, যে নিজের মতো করে লিখবে, সুন্দর করে ছোট ছোট বাক্যে নিজের মতো করে লিখবে। তাহলে টোটাল নাম্বার অফ কয়েন, টোটাল নাম্বার অফ কয়েন, তাহলে নাম্বার অফ কয়েন কতগুলো? নাম্বার অফ কয়েন হলো, সরি, টোটাল নাম্বার অফ কয়েন্স আর
4, তাহলে টোটাল নাম্বার অফ কয়েন 4টে, তাহলে 4টেকে টস করা হয়েছে। তাহলে 4টেকে টস করা যদি হয় তাহলে আমি এখন এই কয়েনগুলোকে যদি কাউন্ট করি তাহলে এস হচ্ছে স্যাম্পল স্পেস, তাহলে এস ওই কয়েনগুলোকে থ্রো করাই হচ্ছে স্যাম্পল স্পেস। ভালো করে বোঝো বাবা। তাহলে আমি কি বলেছি, এস মানে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি বলেছিলাম, যে কিরকম রেজাল্ট কতগুলো হতে পারে, কত টাইপের রেজাল্ট হতে পারে, সেটাই আমার স্যাম্পল স্পেস। তাহলে এখানটায় আমার প্রশ্নটা যদি আমি পড়ি তাহলে আমার 4 আনবাইজড কয়েন আর টস্ট, তাহলে এটা টস্ট হয়েছে। তাহলে এখানটায় লিখবো যে এস হচ্ছে স্যাম্পল স্পেস। তাহলে এবার লেখো লেট এস বি দ্য স্যাম্পল স্পেস, বাংলায় বলে দিচ্ছি অসুবিধা নেই। লেখো মোট মোট মুদ্রার সংখ্যা হলো 4, আর এটার বাংলা বলছি, আগে ইংরেজিতে লিখে নাও। লেট এস বি দ্য স্যাম্পল স্পেস অফ 4 unbiased coin are tossed, of 4 unbiased coin are tossed। হলো। তাহলে তোমরা কি লিখবে, যে লেখো এস হলো চারটে মুদ্রার এস হলো চারটে মুদ্রার টস করার নমুনা দেশ। চারটে মুদ্রার টস করার নমুনা দেশ। তাহলে এস হচ্ছে চারটে মুদ্রাকে যদি টস করি তার নমুনা দেশ কত পাবো, আমরা এস পাবো। তাহলে এস যদি নমুনা দেশ হয় তাহলে এন অফ এস কত, তাহলে তোমাকে কি বলেছিলাম, একটা কয়েনকে টস করলে কটা রেজাল্ট পাই, দুটো রেজাল্ট পাবো। কি সেই রেজাল্ট, একটা হেড এবং আর একটা হচ্ছে টেল। তাহলে দুটো রেজাল্ট পাবো, একটা রেজাল্ট হেড এবং একটা রেজাল্ট টেল। তাহলে একটা কয়েনকে যখন টস করব তাহলে আমরা মোট রেজাল্ট কটা পেলাম, দুটো, একটা হেড পেলাম এবং একটা টেল পেলাম। তাহলে টোটাল রেজাল্ট হোল টু দি পাওয়ার কতগুলো কয়েন, চারটে কয়েন, হোল টু দি পাওয়ার 4 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। তাহলে 16 হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস। তাহলে টোটাল স্যাম্পল স্পেস আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে টোটাল স্যাম্পল স্পেস পেয়ে গেছি। এবার এই টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে আমাকে বলেছে বাবা যে কতবার টেল পড়বে, তাই টেল পড়ার ঘটনাটাই আমাকে ফাইন্ড করতে বলেছে। কারণ আমার প্রশ্ন যদি একবার পড়ো তাহলে সেখানে কি বলেছে একটু খেয়াল করো। প্রশ্নের মধ্যে আমাকে বলেছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার শুড বি 2 টেলস। তাহলে 2 টেলস মানে এক্স্যাক্টলি দুটো টেল আমার কাছে পড়বে, দুটো টেল পড়বে, তাহলে সেটার প্রবাবিলিটি ফাইন্ড করতে বলেছে। তাহলে আমি এখন বলছি, এবার এখানে কি লিখবো, তাহলে আমাকে ইভেন্টটাকে ধরতে হবে। আবার লেখো লেট এ বি দ্য ইভেন্ট, এ হচ্ছে ইভেন্ট, তাহলে এটা কি, এ হচ্ছে একটা ইভেন্ট। তাহলে এ এ এ এ কি ইভেন্ট, আমাকে বলেছে দেয়ার আর 2 টেলস। তাহলে এ বি দ্য ইভেন্ট টু গেট 2 টেলস। তাহলে আমাকে দুটো টেল বলেছে, তাহলে 2 টেলস। তাহলে দুটো টেল পড়ার ঘটনাটা হচ্ছে কি এ। তাহলে তোমরা লেখো যে এ হলো দুটি টেল পড়ার ঘটনা। তাহলে ধরি এ হলো দুটি টেল পড়ার ঘটনা। তাহলে এ হচ্ছে ইভেন্ট, কার ইভেন্ট, দুটো টেল পড়ার ঘটনা বা দুটো টেল পাওয়ার ঘটনাকে আমরা এ বলছি। তাহলে এ যদি ইভেন্ট হয় তাহলে এন অফ এ কতগুলো হবে সেটা আমরা দেখি। ভালো করে বোঝো, কটা কয়েন টস করা হয়েছে, চারটে কয়েন। তাহলে এই একটা কয়েন, এই একটা কয়েন, এই একটা কয়েন এবং এই একটা কয়েন। তাহলে এটা 1 নম্বর কয়েন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর এবং এটা 4 নম্বর। তাহলে এই যে চারটে কয়েনের মধ্যে দুটো টেল হবে, চারটে টেল হতে পারে, তিনটে টেল হতে পারে, কিন্তু আমার দুটো টেল দরকার। তাহলে চারটের মধ্যে দুটো টেল, তার মানে তার অ্যান্সার কত, 4C2 হয়। এটা তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ে এসছো। কি পড়ে এসছো না, 4C2 মানেই, এটা মানেই আমি বলতে পারবো যে চারটে টেল, মানে 4C2 মানে চারটের মধ্যে দুটো টেল। তাহলে আমি এন অফ এ যদি বলি তাহলে এখন বলতে পারবো চারটে কয়েনের মধ্যে দুটো কয়েনের টেল পাওয়া হচ্ছে 4C2। তাহলে চারটে কয়েন ছিল, তার মধ্যে আমি কটা কয়েন পেলাম, 4C2 মানে দুটো টেল। তাহলে এটা কি,
এটা ইকুয়াল টু 6 হবে। এবার তুমি বলবে স্যার কি করে হলো 4c2 মানে 6, তুমি রাফে বার করে নিতে পারো। 4c2 এটা ক্যালকুলেশন করলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা রেজাল্ট হয়। তাহলে 4কে যদি ভাঙো 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, আর 2 দুগুণে 4, তাহলে 3 দুগুণে কত হবে বাবা 6 হবে। তাহলে 4c2 হলো 6, এটা আমরা আগের ক্লাসেই বার করেছি। তাহলে আমার প্রবাবিলিটি দরকার, তাহলে এবার নিচে লেখো দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি, বাংলায় লেখো নির্ণেয় সম্ভাবনা হলো রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ ইভেন্ট এ। আচ্ছা তার আগে বাংলা একটু ভালো করে লেখো এ ঘটনার নির্ণেয় প্রবাবিলিটি হলো বা নির্ণেয় সম্ভাবনা হলো, তাহলে অফ ইভেন্ট এ, তাহলে এ ইভেন্টের প্রবাবিলিটি দরকার। তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি কি বাবা, পি অফ এ আমরা বলি, ফর্মুলা কি ছিল, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ কত পেয়েছো 6, আর এন অফ এস কত পেয়েছো 16। তাহলে তুমি যদি বলো এটা তাহলে হবে কত 3/8 হবে তোমার অ্যান্সার, 3/8 হবে তোমার অ্যান্সার। আশা করি বুঝেছো। দেখো অঙ্কটা খুবই ছোট, মানে খুব ছোট, শুধু এই দুটো বার করতে পারলে ভাগ করলেই অঙ্ক হয়ে যাবে, কিন্তু লিখে তোমাকে বড় বানাতে হবে। এখানকার অঙ্কগুলো খুবই ছোট ছোট, লিখে তোমাকে বড় বানাতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 6-এ। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, তোমাকে একটা ছক দিয়েছে, ছকটা কিন্তু আমি লেখাবো না বা ছকটা আমি লিখছি না, তোমরা বইয়ের দিকে তাকাও, আমি মুখে বলছি। কি ছক দিয়েছে না, একটা ছক দিয়েছে যেটা একটা মানে টাকা দিয়েছে, একটা বেতন দিয়েছে বা একটা স্যালারি দিয়েছে, আর একটা শ্রমিকের সংখ্যা দিয়েছে, যে এতগুলো শ্রমিক এত টাকা পায় বা এরকম কিছু বলছে। ছকের দিকে তাকাও, তাকালে দেখতে পাবে 32 জন শ্রমিক যারা কিনা 100-র কম টাকা বেতন পায়, ঠিক আছে। 114 জন শ্রমিক যারা কিনা 100 থেকে 149 টাকার মধ্যে বেতন পায়, 190 জন শ্রমিক যারা হচ্ছে 150 থেকে 100 এই 150 থেকে 199 টাকার মধ্যে পায়। তারপরে 230 জন শ্রমিক 200 থেকে 249 টাকার মধ্যে পায়, এরকম করে পরপর পরপর করে আছে, ঠিক আছে। এবার আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে 1 নম্বর কোয়েশ্চেন, যে একটা শ্রমিককে তুমি কালেক্ট করছো, ভালো করে বোঝো, এতগুলো শ্রমিক আছে, যে কোনো একটা শ্রমিককে তুমি কালেক্ট করছো, সেই শ্রমিকটাকে যখন কালেক্ট করছো, এবার প্রশ্ন হলো 200 টাকার কম, মানে 200 রুপি যেটা আছে, সেই 200 টাকার কম সেই শ্রমিকটা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা যদি প্রশ্ন হয়, তাহলে আমরা এটাকে সলভ করব কিভাবে দেখি, তাহলে ভালো করে বোঝো। তাহলে আমরা দেখি যে আমার কাছে ছকটার রেসপেক্টে আমরা কি পাচ্ছি। তাহলে এখানেও টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস বা ইভেন্ট সেইগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি যদি সেইগুলো নিয়ে কাজ করতে চাই, তাহলে দেখি তো বাবা এটা কেমন কি হচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার আমি 6-এর কথা বলছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর ফার্স্ট একদম 1 নম্বর কোয়েশ্চেন আমি চয়েস করি। তাহলে আমাকে বলেছে যে একজন শ্রমিককে তুমি কালেক্ট করছো, তাহলে টোটাল নাম্বার অফ শ্রমিক কতগুলো আমরা তো জানি না, তাহলে টোটাল নাম্বার অফ শ্রমিক আমাকে দেখতে হবে কতগুলো আছে। আমাকে প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে মোট শ্রমিক হচ্ছে 800 জন, ঠিক আছে। তাহলে মোট শ্রমিক 800 জন, যদি না বলে দিত তাহলে ওই ছকের নিচের গুলো যদি যোগ করি, ওই ওয়ার্কার্স যেটা আছে সেইগুলো যদি যোগ করি, তাহলে আমার মোট কতজন শ্রমিক আছে আমি পেয়ে যাব, কাউন্ট করতে পারবো। তাহলে আমি টোটাল কতগুলো শ্রমিক আছে আগে বার করে নিই। তাহলে আমাকে ওখানে বলেই দিয়েছে যে 800 জন ওয়ার্কার আছে। তাহলে এখন আমি বলছি টোটাল নাম্বার অফ ওয়ার্কার, টোটাল নাম্বার অফ ওয়ার্কার,
কত? 800। আমাকে প্রশ্নে বলে দিয়েছে, যদি না বলে দেওয়া থাকতো তাহলে ওই ছকের থেকে যেখানে ওয়ার্কার্সের সংখ্যা দেওয়া আছে সেগুলো সব আমরা যোগ করে নিতাম, যোগ করলে 800ই পেতাম টোটাল নাম্বার অফ শ্রমিক বা টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স। তোমরা লেখো মোট শ্রমিকের সংখ্যা, ঠিক আছে, বাংলায় লেখো, তাহলে হলো। এবার কোশ্চেন বলেছে একজন লোককে র্যান্ডামলি সিলেক্ট করা হয়েছে, কার মধ্যে? ওই 800 জন শ্রমিকের মধ্যে একজন। মানে ধরো একটা জায়গায় 800 জন দাঁড়িয়ে আছে, আমি আমার ইচ্ছা মতো একজনকে র্যান্ডামলি টেনে নিলাম, মানে ডেকে নিলাম যে এই তুমি এসো তো এখানে, বলে আমি একজন ওয়ার্কার্সকে আমি টেনে নিলাম, নিয়ে আমি র্যান্ডামলি টেনে নিয়ে দেখছি যে ওই যাকে আমি টেনে নিলাম বা ডেকে নিলাম তার বেতন কার মধ্যে আছে, বা তার বেতনটা বা তার যে স্যালারিটা, সেই স্যালারিটা 200-র মধ্যে আছে কি, বা 200 টাকার কম হবে কি, সেটা আমরা টেনে নিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রশ্ন, লেস দেন 200 বলেছে স্যালারিটা। তাহলে এবার ভালো করে বোঝো, টোটাল 200 টাকার কম বেতন পায় এরকম শ্রমিক কতগুলো আছে সেটা আমরা দেখব। 200 টাকার কম বেতন পায় কতগুলো শ্রমিক, তাহলে আমি তো টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স লিখে নিয়েছি 800, তাহলে এটা তো আমি পেয়ে গেছি। তাহলে 200 জনের কম বেতন পায় এমন শ্রমিকের সংখ্যা কতগুলো সেটা আমরা দেখি, যে 200 টাকার কম কারা আছে। তাহলে এখন আমি বলতে পারবো যে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স বাংলায় লেখো যে 200 টাকার কম বেতন পায় এমন এমন শ্রমিকের সংখ্যা, 200 টাকার কম বেতন পায় এমন শ্রমিকের সংখ্যা। আমরা এখন কি লিখবো এখানে, যে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স whose salary less than 200, তাহলে যাদের স্যালারি কত, সরি 200 মানে 200-র থেকে কম। তাহলে এবার ছকের দিকে তাকাও, 200-র থেকে কম কারা, 100-র কম মানে তারা 200-র কম, এরকম কতজন আছে, 32 জন আছে, ঠিক আছে। তারপর 100 থেকে 149-এর মধ্যে যারা আছে তারাও তো 200-র কম, তাহলে এরকম কতজন আছে, 114 জন আছে, ক্লিয়ার। তারপরে 150 থেকে 199 যারা আছে তারাও 200-র কম, এরকম কতজন আছে, 190 জন আছে। তাহলে টোটাল যদি যোগ করা হয় তাহলে কত পাবো, 32, 114 আর 190, এর পরে যদি যাই 200-র বেশি হয়ে যাবে, তাহলে এটা কত পেলাম, তাহলে 3266 আর 1911 33 তার মানে 336 হবে, তাহলে 336 হলো। এটা টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স, এমন নাম্বার অফ ওয়ার্কার্স পেলাম যাদের স্যালারি 200-এর থেকে কম। এবার বলছে যে আমার প্রশ্ন করা হয়েছে, তাহলে টোটাল স্যাম্পল স্পেস আমি বলতেই পারবো যে 800 টোটাল স্যাম্পল স্পেস। তাহলে আমার এটা প্রবাবিলিটি চেয়েছিল, তাহলে আমি এখন বলতে পারবো রিকোয়ার্ড প্রবাবিলিটি কি, রিকোয়ার্ড প্রবাবিলিটি আমরা ফাইন করতে পারলে টোটাল স্যাম্পল স্পেস তাহলে 800 হবে। তো তুমি বলতে পারো স্যার 800 কি করে হলো, কারণ 800ই হবে, কারণ 800 জন আমার তো টোটাল হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স তো 800-ই আছে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স যেহেতু 800 আছে তাহলে আমার নিচে 800 হবে। কারণ কি নিচে 800, কারণ এটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আর এটা স্যাম্পল স্পেস কেন, কারণ আমার তো র্যান্ডামলি আমি একজনকে চয়েস করেছি, কাদের মধ্যে চয়েস করেছি, সেই একজন 800 জনের মধ্যে যে কোনো একজন হতে পারে। তাহলে 800 জনের মধ্যে যে কোনো একজন যদি হতে পারে তাহলে 800 জনটাই আমার স্যাম্পল স্পেস। তাহলে আমি বলতেই পারবো যে 800 হলো আমার নমুনা বিন্দু বা স্যাম্পল স্পেস। আর উপরে কি হবে, উপরে কি বলেছিল, ওরা কার প্রবাবিলিটি জানতে চেয়েছিল, যে এমন একজন লোক যার বেতন 200-র থেকে কম, তাহলে 200-র থেকে কম কাদের বেতন আছে, এই 336 জনের বেতন বেতন আছে, তাহলে এটা এটা হচ্ছে নাম্বার অফ ইভেন্ট হবে, তাহলে 336 হবে। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কত পাচ্ছি দেখি তো, কাটাকুটি করলে তুমি পাচ্ছ তার মানে হচ্ছে তুমি যদি কাটাকুটি করো, টু টু দিয়ে যদি, আচ্ছা 4 দিয়ে যদি দেখি, 4 8 32 আর 4 4 16,
এখানে 4 দুগুণে 8 200, আবার 4 দিয়ে করলে 50 হলো, আর এখানে 4 দুগুণে 8 4 একে 4, তাহলে 21/50, দ্যাট ইজ তোমার অ্যান্সার। বলো কে বুঝতে পারোনি কোয়েশ্চেন করো, কে বুঝতে পারোনি কোয়েশ্চেন করো। যদি বুঝে থাকো পরেরটায় চলে এসো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে 249 এর বেশি। তাহলে এবার সেম কোয়েশ্চেন বলেছে 249 এর থেকে বেশি স্যালারি যাদের আছে তাদেরকে নেব। তাহলে এখানেও টোটাল নাম্বার অফ ওয়ার্কার্সটাই তোমার কাছে কি হবে বাবা, এটাই তোমার কাছে স্যাম্পল স্পেস হবে। সেই আবার একজনকে চয়েস করেছে। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন আবার আমরা ছক দেখে বলবো যে আমাকে কি কোয়েশ্চেন করেছে, আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে 249 এর থেকে বেশি স্যালারি কাদের আছে। তাহলে এখানটা এটা আমি লিখে লিখে করছি না, তোমরা লিখে নেবে। তাহলে টোটাল কাদের আছে, তাহলে টোটাল তাহলে আমাকে হবে 249 বেশি কারা আছে। প্রশ্নে দেখো, প্রশ্নের মধ্যে 249 বলতে 250 বেশি, তাহলে 249 বেশি মানে তার পরেরটাই যাচ্ছে, মানে 250। তাহলে 250 থেকে কালেক্ট করবো কে আছে, 146 জন আছে। তারপরে ছকটার দিকে তাকাও, ছক দেখে আমি কিন্তু বলছি 64 জন আছে। তারপর কতজন আছে, 24 জন আছে। এরা এরা কি, এরা হচ্ছে 249 বেশি স্যালারি পায় এমন লোক। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে কি পাবো, 10 4 14, তাহলে 4 হলো। আর তারপরে এটা হচ্ছে কত, 20 20 23, তার মানে 23 মানে 234, তাহলে এটা পেলাম। তাহলে এখন আমার প্রবাবিলিটি কত, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আরপি বলে লিখছি। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত, টোটাল স্যাম্পল স্পেস 800ই হবে, আর এখানে বলেছে 249 বেশি, তার মানে 234 লিখে নেবে, আগের অঙ্কের মতো পুরোটা লেখা হবে। তাহলে এটা এবার ক্যালকুলেট করতে হবে কত আসছে সেটা দেখবে, 2 এর বেশি যাবে না। 2 করলে 2 1 2 217, আর 2 4 মানে 400। তাহলে 1/7/400 হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই, পুরোপুরি বুঝতে পেরেছো। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3, 403। তাহলে 403 দেখো কি বলেছে, এটাও কিন্তু কঠিন কিছু নয়। 403টা আছে হচ্ছে, খেয়াল করো, আমাকে বলেছে 403টা কি বলেছে ভালো করে বোঝো। 100 এর থেকে বেশি কিন্তু 300 এর থেকে কম। তাহলে 100 এর থেকে বেশি কারা কারা আছে, ছকের দিকে তাকাও। 100 থেকে 149 মানে ওইখান থেকে শুরু হবে। তাহলে 100 এর থেকে বেশি, তাহলে কতজন হবে, এক্ষেত্রে 114 জন হলো। তারপরেরটা 190, এটাও হবে। তারপরেরটা 230, এটাও হবে। এবং তারপরেরটা 146, এটাও হবে, কারণ আমাকে বলেছে 300 এর কম, তার মানে ওই পর্যন্ত লাস্ট হলো। তারপরেরটা কত বাবা, তারপরেরটা নিশ্চয়ই 146। তাহলে যদি সবকটা অ্যাড করি তাহলে হচ্ছে 4 6 10, তার মানে 0। আর তারপরে 14, এটা হচ্ছে তোমার 37 37 19 19 হচ্ছে তার মানে 57, 11 হচ্ছে 58 68, তার মানে 680। তাহলে দেখো আমি টোটাল আমি অ্যাড করে কত পেলাম, 680 পেলাম। তাহলে এখন আবারও প্রবাবিলিটি, রিকোয়ার্ড প্রবাবিলিটি, তাহলে কি হবে, তাহলে টোটাল স্যাম্পল স্পেস তোমার 800ই থাকছে, আর টোটাল এখানে বলেছে 100 এর থেকে বড় 300 এর কম, তাহলে 680 হবে। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত হবে বাবা, এখানটায় হচ্ছে 4 দিয়ে যাবে 17, আর এখানে কত 17 4 68, আর 4 দুগুণে 8 মানে 20। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটাই ফর্মুলা কিন্তু আমি এতক্ষণ ধরে ইউজ করছি, সেটা হচ্ছে তোমার যেটা নাম্বার অফ এলিমেন্ট আমরা কালেক্ট করলাম এবং তার সাথে সাথে ওটা করলাম। তাহলে এটাই হচ্ছে আমার কাছে টোটাল প্রবাবিলিটি, আমাকে যেটা ফাইন্ড করতে বলেছে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেনটা পড়ো, খুব ভালো কোয়েশ্চেন, একটুখানি পড়লেই বুঝতে পারবে কি কি বলেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এ কি আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ আছে টাওয়াল, যে একটা ওয়ার্ড আছে TOWEL, টাওয়াল। এই ওয়ার্ডটার মধ্যে বলছে যে এই ওয়ার্ডটার মধ্যে এমনভাবে এটাকে আমাকে সাজাতে হবে যেমন ও আর ই এদের মধ্যে দুটি করে শব্দ বা অক্ষর, এদের মধ্যে দুটি করে অক্ষর আসার সম্ভাবনা বা প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে কি বলেছে আমি একটু আরো ডিটেলসে তোমাদের ক্লিয়ার করে বলি।
ভালো করে পড়ো কি বলছে দেখো। ইফ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড টাওয়াল আর অ্যারেঞ্জ এট র্যান্ডাম উইথ নো রিপিটেশন, আমরা এটা করেছি, পারমুটেশন কম্বিনেশনেই করেছি যে কোনো রিপিটেশন হবে না। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর এক্স্যাক্টলি টু লেটার্স বিটুইন ও অ্যান্ড ই, তাহলে ও এবং ই এদের মধ্যে এক্স্যাক্টলি দুটো করে লেটার আমার থাকবে, তার মধ্যে ও এবং ই এদের দুজনের মধ্যে দুটো করে লেটার থাকবে। তাহলে এমন ভাবে সাজাতে হবে যেন ও আর ই এর মধ্যে দুটো লেটার থাকবে, এবং এই সাজানোটার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে টোটাল আমার নাম্বার অফ স্যাম্পল স্পেস তো দরকার, স্যাম্পল স্পেস না হলে আমরা কিছু ফাইন্ড করতে পারবো না। তাহলে আরেকটুখানে বলি, দেখো দেখো তাহলে স্যাম্পল স্পেস যদি ফাইন্ড করতে হয় তাহলে কাদের কথা বলেছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 7, তাহলে কি ওয়ার্ডটা কি আছে, টাওয়াল। তাহলে আমি এখানে লিখি TOWEL, এটা হচ্ছে টাওয়াল। তাহলে এই ওয়ার্ডটাকে সাজানোর কথা বলেছে, তাহলে টোটাল স্যাম্পল স্পেস কত, এন অফ এস, আমি কিন্তু লিখবো না আর অঙ্কতে, তোমরা নিজের লিখবে টোটাল নাম্বার অফ ওয়ার্ড, সরি টোটাল নাম্বার অফ লেটার ইন দ্য ওয়ার্ড বলে এখানে লিখবে কতগুলো ওয়ার্ড, সেগুলো লিখবে যেমন করে সাজিয়ে গুছিয়ে লেখার দরকার লিখবে, লিখে লিখে করলে কিন্তু একটা অঙ্কতে অনেকটা সময় যাবে। তাহলে যাই হোক, টাওয়াল আছে, তাহলে এই টাওয়ালটায় নাম্বার অফ ওয়ার্ড কতগুলো আছে দেখো তো বাবা, 1 2 3 4 5, তাহলে নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 5। তাহলে 5 যদি হয় তাহলে টোটাল স্যাম্পল স্পেস কত হবে, তাহলে টোটাল স্যাম্পল স্পেস হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি বলবে কেন স্যার কিভাবে হলো, আমি একটু ডিটেলসে বলি। আমাকে প্রশ্ন কি করেছে, আমাকে প্রশ্ন করেছে যে এটাকে এমনভাবে যে সাজাও, এমনভাবে সাজাও যেন ও আর ই এই দুটোর মধ্যে দুটো করে ওয়ার্ড আসে, ও আর ই এই দুটোর মধ্যে দুটো করে ওয়ার্ড আসে, এমনভাবে তোমাকে সাজাতে হবে যেন ও আর ই এই দুটোর মধ্যে দুটো করে, সরি ওয়ার্ড বলছি, দুটো করে আমার হচ্ছে লেটার আসতে হবে। তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, তাহলে দুটো করে লেটার আসবে এমন সম্ভাবনা কত, তাহলে আমাকে এখানটায় বলেছে দেখো এক্স্যাক্টলি টু লেটার্স বিটুইন ও অ্যান্ড ই, তার মানে ও এবং ই এই দুটোর মধ্যে বলছে দুটো লেটার আসবে, এমন ভাবে তোমাকে সাজাতে হবে। তাহলে টোটাল যে সাজানোটা সেটাই আমার স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি, স্যাম্পল স্পেস মানে যত রকম ভাবে সাজানো যায় গোছানো যায় তাহলে সেটাই স্যাম্পল স্পেস। তাহলে এখানটায় একটু এই 5টা নাম্বারকে ঘোরালে ফেরালে যেটা পাবো সেটাই স্যাম্পল স্পেস। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি বাবা, 120, তাহলে 120 হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস। তাহলে এবার আমি কাউন্ট করব যে এখানটায় এন অফ এ কত হবে। তাহলে এন অফ এ যদি বলি, তাহলে এন অফ এ আমি ফাইন্ড করতে চাইছি, তাহলে আমাকে কি হবে বাবা, যে এক্স্যাক্টলি দুটো নাম্বার থাকবে, কার মধ্যে দুটো নাম্বার থাকবে না, আমার ওই ও এবং ই এই দুটোর মধ্যে দুটো লেটার থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে আমার 5টা লেটার, আমি এখানে একটু মানে বোঝাই, দেখো এটা আমি পারমুটেশন কম্বিনেশনের সময়ও তোমাদের বুঝিয়েছিলাম। 1 নম্বর লেটার, 2 নম্বর লেটার, 3 নম্বর লেটার, 4 নম্বর লেটার এবং 5 নম্বর লেটার। ধরো ফার্স্ট ও আর ই এখানে ফিক্সড আছে, তাহলে এখানে যদি ও আর ই ফিক্সড করে দাও, ভালো করে বুঝবে বাবা, ও আর ই যদি এখানে ফিক্সড করে দাও, তাহলে ও আর ই ফিক্সড করে দিলে তাহলে এর মাঝে অবশ্যই দুটো লেটার বসবে। এর মাঝে কারা কারা আছে, ও আছে, এই টি আছে, ডাব্লিউ আছে, এল আছে, এই টি ডাব্লিউ এল নিজেদের মধ্যে ঘোরাফেরা করবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, কি ও আর ইটা এখানে ফিক্সড করে দিলাম, 1 নম্বর এবং 4 নম্বরে ওই ফিক্সড, তাহলে ওই ফিক্সড মানে এখানে একদম পেরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি। তাহলে বাকি নাম্বারগুলো 2 3 এবং 5 নম্বরে ঘুরতে থাকবে, ঘোরাফেরা করবে। তাহলে বাকি নাম্বারগুলো 2 3 আর 5-এর মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে বাকি 3টে নাম্বার আমাদের পেয়ে যাব। তাহলে ও এবং ই এইখানে ফিক্সড হয়ে আছে, তাহলে এখানে ও আর ই ফিক্স যদি হয় তাহলে এখন ভালো করে বোঝো বাবা যে এইখানটায় তাহলে আমি বাকি নাম্বারগুলো ঘোরাফেরা করবে মানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, 3 ফ্যাক্টোরিয়াল, কারণ 1 2 3 এই 3টে নাম্বার ঘোরাফেরা করছে। আর ও আর ই কে ফিক্সড করেছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ই আগে আসতে পারে, ও পরে যেতে পারে, তাই না? তাহলে তার জন্য কি হবে, একটা 2 হবে বা 2 ফ্যাক্টোরিয়াল একটা গুণ হবে। তাহলে এটা একটা কেস হলো। সেকেন্ড কেস আমি আবার বলতে পারি যে এখন 2 নম্বরে আবার 1 2 3 4 এবং 5, 5টা লেটার। এবার আমি 2 নম্বরে ওকে ফিক্সড করলাম এবং 5 নম্বরে ই কে ফিক্সড করলাম, ক্লিয়ার? 2 নম্বরে ওকে, 5 নম্বরে ই কে ফিক্সড করলাম। তাহলে 2 নম্বরে ওকে, 5 নম্বরে যখন ই কে ফিক্সড করলাম, বাকি 3টে জায়গায় টি ডাব্লিউ এল ঘোরাফেরা করবে।
তাহলে এর জন্য আবার 3 ফ্যাক্টোরিয়াল। এবার এখানেও সেম কেস, ও 5 নম্বরে যেতে পারে, আবার ই 2 নম্বরে যেতে পারে, তাহলে এখানে হবে অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুটো কেসের বাইরে আর হবে না, দেখো। আর তুমি ওকে সরাও, ই কে সরাও, আর দুটো নাম্বার মাঝখানে আসবে না। তাহলে টোটাল এখন আমি বলতে পারবো যে টোটাল এন অফ এ কত হচ্ছে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল একটা রেজাল্ট, প্লাস 3 ফ্যাক্টোরিয়াল আবার 2 ফ্যাক্টোরিয়াল এটা রেজাল্ট। মানে ফার্স্ট কেসের জন্য একটা এবং শেষ কেসের জন্য একটা। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণে 6, তার সাথে 2 মাল্টিপ্লাই 12, আবার এখানে 3 দুগুণে 6, তার সাথে 2 মাল্টিপ্লাই 12, তাহলে 12 আর 12 কত, 12 আর 12 অবশ্যই কত আসবে, 24 আসবে। তাহলে পি অফ এ কত আসবে বাবা, পি অফ এ নিশ্চয়ই আসবে 24/120। তাহলে 24/120 মানে 1/5 হবে তোমার অ্যান্সার। আমাকে প্রশ্ন করতে চাইলে করো, এটা তখনই বুঝবে না যখন তুমি পারমুটেশন কম্বিনেশন ক্লাস 11-এ কম পড়ে এসছো। আমি তোমাদের শুরুতেই বলেছিলাম পারমুটেশন কম্বিনেশন কিন্তু লাগবে, সেট তোমার কাজে লাগবে, এখন লাগছে, এবং যত উঁচু ক্লাসে উঠবে টের পাবে যে আমার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। তখন বারবার করে বলেছিলাম এগুলো ভালো করে করো, পরের ক্লাসে লাগবে। এখন কিন্তু সেগুলোই ঘটবে, এবং মাথার উপর দিয়ে বেরোলেও আমার কিছু করার নেই, আমি ঢোকাতে পারবো না। পারমুটেশন কম্বিনেশন যদি নাই জানো তো এগুলো কি করে বুঝবে, কিছু করার নেই। যাই হোক, দেখো, তবুও যদি অসুবিধা হয় আমাকে প্রশ্ন করো, আমি বলছি। যদি বুঝে গিয়ে থাকো পরের অঙ্কে চলে এসো, কি বলছে দেখো। দেখো, একটা তোমার কাছে জায়গা আছে, থলি আছে, একটা ব্যাগ আছে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে বাবা, একটা ব্যাগ আছে, যেই ব্যাগের মধ্যে বলছে 6টা হচ্ছে হোয়াইট বল আছে এবং 4টে কালো বল আছে। এবার বলছে ওই ওই যে ব্যাগ আছে বা থলি আছে, ওখান থেকে দুটো বল তোলা হয়েছে, ঠিক আছে না বাবা। এই দুটো বল তোলা হয়েছে, এই দুটো বলের মধ্যে বলছে একটি সাদা বল এবং অন্যটি কালো বল হওয়ার প্রবাবিলিটি কত। ক্লিয়ার? আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আমি একটুখানি তোমাদের আরো ভালো করে বলি। ধরো এই একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে হোয়াইট বল আছে আর ব্ল্যাক বল আছে। হোয়াইট বল আছে হচ্ছে 6টা এবং ব্ল্যাক বল আছে 4টে। এর মধ্যে থেকে দুটো বল তোলা হয়েছে, র্যান্ডমলি দুটো বল তোলা হয়েছে। এবার বলছে সেই দুটো বলের মধ্যে একটা বল হোয়াইট হবে এবং একটা বল ব্ল্যাক হবে, এর প্রবাবিলিটি কত বার করতে চাই। তাহলে আমি আবারও বলছি বাবা, আমার টোটাল স্যাম্পেল স্পেস দরকার, আর তারপরে হচ্ছে অন্যটা দরকার। তাহলে দুটো ডিভাইড করলে আমার অঙ্ক হয়ে যাবে, এতক্ষণ ধরে আমি তাই করছি। তাহলে এখানটায় আমি টোটাল নাম্বার অফ বল যদি বলি তাহলে কতগুলো আছে দেখি। টোটাল নাম্বার অফ বল, দেখো মোট বলের সংখ্যা কতগুলো, 6টা আছে আর 4টে আছে, মোট হচ্ছে কটা বাবা, 10টা। মোট 10টা আছে। এই 10টার মধ্যে দুটো তোলাই হচ্ছে স্যাম্পল স্পেস, এটাই টোটাল স্যাম্পল স্পেস। তাহলে 10টার মধ্যে যদি দুটো তুলি, তাহলে 10টার মধ্যে যদি দুটো তুলি, তাহলে এখন আমি কি বলতে পারবো দেখো তো বাবা। তাহলে 10টার মধ্যে থেকে যদি দুটো তুলি, তাহলে এখন আমি বলতেই পারবো, ভালো করে বোঝো, 10টার মধ্যে থেকে দুটো, ঠিক আছে। তাহলে দেখো আমি বলছি বাবা যে নাম্বার অফ স্যাম্পল স্পেস, তাহলে এটা এন অফ এস বলবো। এন অফ এস কত, 10টার মধ্যে থেকে দুটো তোলা।
তাহলে 10টার মধ্যে থেকে দুটো তোলা মানে এটা ক্যালকুলেট করবো কি হবে বাবা, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 - 2 মানে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা ক্যালকুলেট করলে 10 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল কেটে দাও, 2 5 10 করো, সরি 7টা হবে না। তাহলে এটা কত পেলাম, তাহলে এটা পেয়েই যাব 5 9 যা 45 আসবে, 45 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আসবো আমার এ ইভেন্ট মানে এন অফ এ। তাহলে লিখবে এ বি দ্য ইভেন্ট, এরকম করে সাজিয়ে গুছিয়ে লিখবে, লেট এ বি দ্য ইভেন্ট টু গেট 1 হোয়াইট বল অ্যান্ড 1 ব্ল্যাক বল। ঠিক আছে, তাহলে এই এন অফ এ কত ভালো করে বোঝো। এই তার মানে কি, একটা হোয়াইট হতে হবে একটা ব্ল্যাক হতে হবে, মানে 6টার মধ্যে একটা তোলা, তাহলে 6C1। আর ব্ল্যাক যদি হতে হয় 4টের মধ্যে একটা তুলতে হবে, তাহলে 4C1। এ দুটো মাল্টিপ্লাই, 6C1 মানে 6 আর 4C1 মানে 4, কত হবে 24। দেয়ারফোর পি অফ এ বলতে আমরা কি বুঝবো, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ কত, এন অফ এ 24 আর এটা হবে 45। তাহলে 3 8 যা 3 15 যা, তাহলে 8/15 হচ্ছে তোমার অ্যান্সার। বুঝেছো কিনা জানি না, আর একবার রিপিট করব, ভালো করে বোঝো। আমার বলেছিল যে একটা আমার ব্যাগ আছে যার মধ্যে দুটো টাইপের বল আছে, চারটে হচ্ছে ব্ল্যাক বল, 6টা হোয়াইট বল। এই বলের থেকে আমি ওই ব্যাগ থেকে দুটো বল তুলব, তাহলে আমি মোট বল থেকে দুটো বল তোলাটাই আমার স্যাম্পল স্পেস। যে কোনো দুটো বল তুলতে পারি, সেটাই স্যাম্পল স্পেস। তাহলে যে কোনো দুটো বল তোলা মানে 10C2 হবে। সেটা ক্যালকুলেট করে আমি স্যাম্পল স্পেস পেলাম 45। এবার আমার প্রশ্ন হলো প্রবাবিলিটিটা কি বলেছে, ইভেন্টটা হলো একটা হোয়াইট হতে হবে বল আর একটা ব্ল্যাক হতে হবে। তাহলে ওই 6টার মধ্যে থেকে যদি একটা তুলি তাহলে আমি হোয়াইট পাবো, আর 4টের মধ্যে থেকে যদি একটা তুলি তাহলে আমি ব্ল্যাক পাবো। তাহলে 6টার মধ্যে থেকে একটা তুললাম তাই 6C1 হলো, 4টের মধ্যে থেকে একটা তুললাম তাহলে হচ্ছে আমার 4C1 হলো। তাহলে আমি কি পেলাম, 6C1 মানে 6 এবং 4C1 মানে 4। তাহলে 6 × 4 পেলাম, 6 × 4 মানে কত, 6 4 24। তাহলে টোটাল পি হবে মানে কত, এন হবে ডিভাইডেড বাই এন হবে। দেখো অধৈর্য হয়েও না, নতুন টপিক পড়ছো এবং বুঝতেই পারছো এটা সেট এবং পারমুটেশন কম্বিনেশনের হেল্প নিয়ে হচ্ছে। অধৈর্য হয়েও না, ধীরে সুস্থে বোঝো। রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো, রেকর্ডিং ক্লাসটা দেখবে, পরে আবার যেগুলো যেগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে ভুলে গেছো সেগুলো আবার একবার দেখে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অধৈর্য হয়েও না, একটু ধৈর্য ধরে বোঝো, কারণ পড়াশুনো কম করলে বুঝতে অসুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 9-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো, সেম প্রশ্ন বলছে, আবার একটা ব্যাগ আছে, যে ব্যাগে ভালো করে বোঝো, আবার একটা ব্যাগ দেওয়া, যে ব্যাগে কি বলছে আমার আবারও কতগুলো বল আছে। আবার একটা ব্যাগ দিয়েছে, ধরো এটা হচ্ছে তোমার কাছে ব্যাগটা, এই ব্যাগের মধ্যে বলছে 8টা ব্ল্যাক বল আছে এবং 10টা সাদা বল আছে। 8টা হচ্ছে ব্ল্যাক বল এবং 10টা হচ্ছে সাদা বল। ক্লিয়ার? তাহলে 8টা ব্ল্যাক এবং 10টা সাদা বল হলো। এবার বলছে এই যে থলিটা বা এই জায়গাটা, এর থেকে 3টে বল তোলা হয়েছে। এর থেকে কটা বল তোলা হয়েছে বাবা, এর থেকে 3টে বল তোলা হয়েছে। তাহলে আমি এর থেকে 3টে বল তুলেছি মানে কি, এটাই স্যাম্পল স্পেস। তাহলে টোটাল নাম্বার অফ বল কত, নাম্বার অফ বল হচ্ছে 8 + 10 মানে টোটাল 18। 18 থেকে যদি 3টে তুলি তাহলে সেটাই স্যাম্পল স্পেস হবে। তাহলে এন অফ এস ইকুয়াল টু 18C3 হবে, এটাই স্যাম্পল স্পেস। তাহলে 18C3 এটা কিছু একটা রেজাল্ট হবে,
আমি এটা পরে বার করবো, এরকম ভাবে রেখে দিচ্ছি আপাতত 18C3। ঠিক আছে, এবার আমি মেন প্রবাবিলিটি বা ইভেন্টে যাই। এবার প্রশ্ন হলো যে তিনটি সাদা বল হওয়ার সম্ভাবনা কত। তাহলে তিনটি যদি সাদা হতে হয় তাহলে 10-এর থেকে তিনটি তুলতে হবে, এই ব্ল্যাক থেকে তুলবই না। তাহলে টোটাল এন অফ এ, এবার তাহলে কি বলতে পারবো যে 10টার মধ্যে থেকে তিনটে তোলা, তাহলে 10C3। তাহলে টোটাল পি অফ এ, তাহলে ফর্মুলা কি, এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ কত, 10C3, আর এন অফ এস কত, এন অফ এস হচ্ছে 18C3। এটা ক্যালকুলেট করলে আমি অ্যান্সার পাবো। এটা আমি ক্যালকুলেটারে করছি, কিন্তু তোমাদের তো ক্যালকুলেটার পরীক্ষা অ্যালাউ করবে না, তোমরা মুখোমুখিই করতে হবে, কিছু করার নেই। এখন সময় বাঁচানোর জন্য ক্যালকুলেটারে করছি 10C3 ডিভাইডেড বাই 18C3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমার 5/34, এটা। ঠিক আছে, এবার যেটা এর সঙ্গে আর একটা কোশ্চেন আছে, যেটা আমি বলছি, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, ভালো করে বুঝবে, এই জায়গাটা ভালো করে বোঝো। সম্ভবত আমি লাস্ট দিন এই থিওরিটা বলিনি। কি বলেছে দেখো, অলসো ফাইন ওয়ার্ডস ইন ফেভার অফ দ্য ইভেন্ট অ্যান্ড এগেইনস্ট ইন ইভেন্ট। তাহলে বুঝতেই পারছো কি বলেছে, যে প্রথমে আমাকে ভালো করে বোঝো, বাংলায় এটাকে বলা হয় অনুকূল আর প্রতিকূল। মানে বলছে এই যে ঘটনাটার অনুকূল এবং প্রতিকূলের সুযোগ কত হবে। ঠিক আছে, অনুকূলের সুযোগ এবং প্রতিকূলের সুযোগ কত হবে। অনুকূলের সুযোগ বলতে আর প্রতিকূলের সুযোগ বলতে কি, একটা হচ্ছে তোমার ওয়ার্ডস ইন ফেভার অফ দ্য ইভেন্ট, আর একটা হচ্ছে এগেইন দ্য ইভেন্ট। তাহলে এগেইনস্ট হচ্ছে আর একটা ওয়ার্ডস ইন ফেভার, তাহলে ফেভারে হচ্ছে আর একটা এগেইনস্টে হচ্ছে। তাহলে এটা কিভাবে বার করব সেটার একটা রুলস আছে। কিরকম আছে দেখো, যখন তোমাকে অনুকূলে সুযোগ বলবে বা ওয়ার্ডস ইন ফেভার বলবে, তখন সেটা কিভাবে করবে দেখো, আমি একটা ছোট্ট থিওরি এই পাশে লিখে দিচ্ছি। ধরো যে কোনো প্রবাবিলিটি মানে কি, পি অফ এ, এটা ধরো তোমাকে বললো বাবা যে m/n এরম আছে। তার মানে কি, প্রবাবিলিটি একটা রেশিও, তো m/n মানে আমি লিখতে পারবো m/n। তাহলে এটা যদি রেশিও হয়, তাহলে যদি অনুকূলে সুযোগ বলে, ওয়ার্ডস ইন ফেভার বলে, তাহলে তখন অনুকূলে সুযোগের ইংরেজি টার্ম হচ্ছে ওয়ার্ডস ইন ফেভার। ওয়ার্ডস ইন ফেভার যদি বলে, তখন এই ফেভার, ইভেন্টের ফেভার হবে, প্রথমে যে উপরে আছে সেটা লিখলে ইজ টু এই দুটোর সাবস্ট্রাকশন, কি হবে, n-m হবে, কারণ নিচেরটা সবসময় বড় হয়। ক্লিয়ার? এবার যদি প্রতিকূলে সুযোগ বলে, মানে এগেইনস্ট যদি বলে, তখন ঠিক এইটাকে উল্টে দেবে। তার মানে n-m আগে হবে, ইজ টু m হবে। এই হচ্ছে ঘটনা, তাহলে আমি এখানে ক্যালকুলেট করব, কিরকম করব, তাহলে আমার নিয়ম কি, 5/34 পেয়েছি। তাহলে অ্যান্সারটা যখন লিখবো, তখন প্রথমে অনুকূলে লিখবো, অনুকূল মানে ওয়ার্ডস ইন ফেভার। তাহলে ওয়ার্ডস ইন ফেভার যদি হয়, তাহলে তখন তার অ্যান্সার কত হবে, উপরেরটা ইজ টু এই দুটো সাবস্ট্রাকশন, মানে 34 - 5, এটা হলো। তার মানে দ্যাট ইজ 5:29। আর যদি এগেইনস্ট ইন ফেভার বলে, এটা রেসিপ্রোকাল করে দাও, মানে ব্যস্তানুপাতিক করে দাও। তার মানে 34 - 5 কিন্তু 5 হবে, তার মানে কত, 29:5। তাহলে এটা অ্যান্সার। তাহলে একটা এগেইনস্ট ফেভার, তার মানে একটা হচ্ছে তোমার ওয়ার্ডস ইন ফেভার। এইটা মানে কি সেটা একটু ডিটেলসে বলি। তার মানে তুমি যে ইভেন্টটা তৈরি করেছো, তোমার ইভেন্টটার বা তোমার ঘটনাটার সপক্ষে কতটা হচ্ছে এবং বিপক্ষে কতটা প্রবাবিলিটি হচ্ছে, সেটাই ফাইন করার নিয়ম হচ্ছে এটা। এটা আমি ওই থিওরিতে বলতে চেয়েছিলাম, হয়তো মিস করে গেছিলাম, তাই এখন বললাম। কিছুই নয়, যে কোনো প্রবাবিলিটি যদি এটা হয়, তাহলে তোমার ওয়ার্ডস ইন ফেভার যদি বলে বা অনুকূলে যদি সুযোগ বলে, বাংলায় বলা হয় অনুকূল, তাহলে উপরেরটা ইজ টু, উপর আর নিচেরটা বিয়োগ। আর যদি এগেইনস্ট বলে, মানে বিপরীতে বলে, এগেইনস্ট ইন ফেভার ইভেন্ট যদি বলে, তাহলে এই অনুপাতটাকে জাস্ট ঘুরিয়ে দেবে, মানে পরেরটাকে আগে লিখবে এবং আগেরটাকে পরে লিখবে। এই হচ্ছে ঘটনা, বোঝার কোনো কিছু নেই, একদম সহজ জিনিস। এবার চলে এসো তার পরের কোয়েশ্চেনে। তার পরের কোয়েশ্চেনটা সেম টাইপের, কোয়েশ্চেন নাম্বার 10। কি বলছে একটু ভালো করে খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে, এখানেও একটা গল্প তোমাকে দিয়েছে। কি গল্প বলছে, একটা বাক্স আছে যেখানে 10টা বল আছে,
যাদের মধ্যে 4টি কালো 6টা লাল। ঠিক আছে, তাহলে এখানেও একটা সুন্দর গল্প বানানো হয়েছে। তাহলে সেই গল্পটা আমি এবার দেখবো, সেই গল্পটা কি হচ্ছে। তাহলে দেখো আমি কি বললাম। তাহলে একটা তোমার বাক্স আছে, এই হচ্ছে বাক্স। বাক্সের মধ্যে টোটাল 10টা বল আছে, 4টি কালো বল মানে ব্ল্যাক বল আছে 4টে, আর রেড বল আছে 6টা। তাহলে টোটাল হচ্ছে 10টা। ঠিক আছে, 4টে কালো এবং 6টা হচ্ছে লাল। এবার বলছে এই বাক্সটার মধ্যে কটা বল তোলা হয়েছে বাবা? এই বাক্সটার মধ্যে আমার প্রশ্ন হলো 4টে বল তোলা হয়েছে। তাহলে বাক্সটার মধ্যে থেকে কটা বল? 4টে বল। 4টে বল তোলা থাকলে স্যাম্পল স্পেস কত বাবা? নাম্বার অফ স্যাম্পল স্পেস বলেছি, টোটাল বল সংখ্যা কত? 6 আর 4 10, 10 10C4। এটা হচ্ছে টোটাল স্যাম্পল স্পেস। এবার প্রশ্ন হলো যে এই 4টে বল যে তোলা হয়েছে তার মধ্যে 2টি লাল বল তোলার প্রবাবিলিটি কত? তাহলে 2টি লাল বল হবে, আর বাকি 2টি অবশ্যই কি বল হবে? অবশ্যই অবশ্যই হচ্ছে ব্ল্যাক বল হবে। তাহলে আমার প্রশ্ন হলো ইভেন্টটা কি? ইভেন্টটা বলছে যে 2টো লাল বল হবে। তাহলে 2টি লাল বল হলে টোটাল লাল বল কটা? 6টা। তাহলে 6টার থেকে 2টো তুললে 2টো লাল বল হলো, আর বাকি 2টো কি বল? অবশ্যই ব্ল্যাক বল। তাহলে 4টের থেকে 2টো তুলবো, তাহলে ব্ল্যাক বল হবে। তাহলে এটা হচ্ছে টোটাল এন হবে। তাহলে প্রবাবিলিটি হবে বা পি হবে কত হবে? এন হবে ডিভাইডেড বাই এন হবে। এন হবে কত? 6C2 আর 4C2, আর এন হবে কত? 10C4। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমি কত পাচ্ছি সেটা দেখি। তোমরা এটা আমি মুখে মুখে করছি, মানে মুখে মুখে বলতে ক্যালকুলেটারে করছি, এবং তোমরা নিজেরা পরে কিন্তু তোমাকে হাতে কলমে করতে হবে, কারণ ক্যালকুলেটার অ্যালাউ নেই। তাহলে 6C2 ইন্টু 4C2 ডিভাইডেড বাই 10C4, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 3/7। 3/7 হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো সবকটা একই টাইপের সাম। সেম ভাবে এবার 11টায় আসি। 11-এ কি বলেছে? চলো কোয়েশ্চেন পড়ি। 11-এ এবার আমাকে বলের সংখ্যা একটু বাড়িয়ে বলেছে। কিরকম বলের সংখ্যা একটু বাড়িয়ে বলেছে মানে কি আমি বলি, দেখো ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে আমার একটা ব্যাগ আছে যার মধ্যে 5টা ব্ল্যাক বল, 6টা লাল বল, 4টে সাদা বল। ঠিক আছে, তাহলে আমি একটা আবার বাক্স বলি, যে বাক্সের মধ্যে দেখো কি আছে। এই বাক্সের মধ্যে আমার টোটাল কতগুলো বল আছে বাবা? বলছে এখানে 5টা ব্ল্যাক বল বা কালো বল। তাহলে ব্ল্যাক বল কটা? 5টা। ঠিক আছে, লাল বল বা রেড বল কটা বাবা? রেড বল হচ্ছে 6টা। হোয়াইট বল বা সাদা বল কটা? সাদা বল হচ্ছে 4টে। তাহলে এটা হচ্ছে মোট বলের সংখ্যা। এবার এর মধ্যে থেকে বলছে 5টা বল তোলা হয়েছে। ক্লিয়ার? তাহলে কটা বল তোলা হয়েছে? ডেফিনেটলি 5টা তোলা হয়েছে। তাহলে 5টা যদি তোলা হয়, তাহলে টোটাল বল কত? টোটাল নাম্বার অফ বল আমি বার করব। টোটাল নাম্বার অফ বল, তাহলে 5 প্লাস 6 প্লাস 4, টোটাল নাম্বার অফ বল হচ্ছে 15। তাহলে এই 15টা বলের মধ্যে থেকে কটা বল তোলা হয়েছে? আমার 5টা বল তোলার কথা বলেছে। টোটাল কটা বল তোলা হয়েছে? 5টা বল। তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কত? এন অফ এস। টোটাল 15 বল, এটার থেকে কটা বল তোলা হয়েছে? 15C5। টোটাল 5টা বল তোলা হয়েছে। এবার আমাকে বলছে কি দেখো, এবার এন অফ এ স্যাম্পল স্পেস, ওই স্যাম্পল স্পেস তো হলো, এবার ইভেন্টের নাম্বার অফ এলিমেন্ট। তাহলে ইভেন্টের নাম্বার অফ এলিমেন্ট আমাকে কি বলেছে? যে এই 5টার মধ্যে 2টো কালো হতে হবে। তাহলে 2টো কালো হতে হবে, তাহলে 5টার মধ্যে যদি 2টো কালো হয় তাহলে অন্যান্য বল 3টে হতে হবে। অন্যান্য কে আছে? রেড এবং হোয়াইট। তাহলে রেড হোয়াইট নিয়ে কিন্তু কোনো কথা বলেনি, আমাকে বলেছে যে 2টো বল যেন কালো হয় বা ব্ল্যাক হয়। তাহলে 2টো বল ব্ল্যাক যদি হতে হয়, এই 2টো বল কার থেকে তুলতে হবে? এই ব্ল্যাকের থেকে তুলতে হবে। তাহলে ব্ল্যাকের থেকে তোলা মানে 5C2, আর বাকি যে 3টে বল আছে এই 3টে বল এদের দুজনের থেকে
তুলতে হবে। এদের দুজন টোটাল কটা? 6টা 4টে 10টা, 10টার থেকে 3টে তুলবো। তাহলে টোটাল পি অফ এ তাহলে কত? পি অফ এর ফর্মুলা হলো এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ কত? 5c2 ইন্টু 10c3 আর ডিভাইডেড বাই 15c5। 15c5, তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশনটা আমি আর করছি না, তোমরা নিজেরা একটু করে নিও নিজে হাতে। ঠিক আছে, করে নিতে পারবে আশা করছি। এবার চলে এসো ঠিক 12 নাম্বার সামনে। 12 নাম্বার সামনে কি আছে দেখো তো বাবা। বলছে 20 জন মোট লোক, ভালো করে বোঝো। 20 জন লোক আছে, যাদের মধ্যে বলছে 5 জন হচ্ছে গ্রাজুয়েশন আছে, গ্রাজুয়েট লোক আছে 5 জন। যদি 20 জনের মধ্যে, তার মানে গ্রাজুয়েট হচ্ছে 5 জন যদি হয়, তাহলে আর বাকি 15 জন নিশ্চয়ই নন গ্রাজুয়েট। ভালো করে বোঝো, আমি একটু ডিটেলসে বলি। তাহলে তোমার নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? টোটাল হচ্ছে কতজন লোক আছে বাবা? টোটাল হচ্ছে 20 বা 20 জন লোক আছে। টোটাল 20 লোক আছে। 20 জন লোক আছে, যাদের মধ্যে 5 জন হচ্ছে গ্রাজুয়েট, আর বাকি বাকি 15 জন অবশ্যই নন গ্রাজুয়েটের মধ্যে পড়বে। তার মানে ওরা বাকি 15 জন গ্রাজুয়েট করেনি, মানে একদম তোমাদের মতো মূর্খ। এরকম বাকি 15 জন আর 5 জন হচ্ছে গ্রাজুয়েট, মানে পড়াশোনা জানা ছেলে মেয়ে। ঠিক আছে, এবার বলছে দেখো ভালো করে বুঝবে, এই এদের মধ্যে 3 জনকে আমার নির্বাচিত করা হয়েছে বা কালেক্ট করা হয়েছে। তাহলে আমি স্যাম্পল স্পেস যদি বার করি তাহলে বাবা কি হবে? এন অফ এস যদি বলি, তাহলে 20 জনের মধ্যে 3 জনকে তোলা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, তাহলে 20c3, এটা আমার স্যাম্পল স্পেস হয়ে গেল। এবার প্রশ্ন হলো যে ওই 3 জনই বলছে স্নাতক হবার প্রবাবিলিটি কত? তাহলে 3 জনই স্নাতক হবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি বললো না, 3 জনকে নির্বাচিত করা হয়েছে। প্রথম কোশ্চেন হলো 3 জনই স্নাতক বা গ্রাজুয়েট হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে ওই 3 জনকে আমি এই 5 জনের মধ্যে থেকে চয়েস করব 3 জনকে, তাহলেই সে গ্রাজুয়েট হবে। আর বাকি তো আর কেউ নেই, মানে 15 জনের মধ্যে কাউকেই নেব না। তাহলে এন অফ এ আমি বলতে পারবো যে 5 জনের মধ্যে থেকে 3 জনকে তোলা। তাহলে পি অফ এ কত বাবা? পি অফ এ তাহলে এন অফ এ মানে 5c3 ডিভাইডেড বাই 20c3, তাহলে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে প্রবাবিলিটি এ ফাইন করে নিলাম। এর সাথে আরো একটা প্রশ্ন দিয়েছে বাবা, যে অন্তত পক্ষে বা কম পক্ষে একজন স্নাতক হতেই হবে। ক্লিয়ার? তাহলে এর জন্য আমরা একটু অন্যরকম প্রিপারেশন নেব। কিরকম প্রিপারেশন বলছি? তাহলে বি যদি ওই ইভেন্টটাকে ধরি, তাহলে এন অফ বি ফাইন করব। তাহলে বি ইভেন্ট কোনটা? বি ইভেন্ট হলো এটা, যে অন্তত পক্ষে বা কম পক্ষে বা অ্যাটলিস্ট একজন গ্রাজুয়েট হবে। আচ্ছা, একজন একের বেশি হলে হবে আমার ক্ষতি নেই, আমার একের যেন কম না হয়, একজন গ্রাজুয়েট থাকবেই। ক্লিয়ার? তাহলে তাই যদি হয় তাহলে আমি এবার হিসাব করে দেখি। তাহলে একজন কি বলেছে ভালো করে বুঝবে, আমাকে বলেছে অন্তত পক্ষে একজন যেন গ্রাজুয়েট হয়। তাহলে একজন যদি গ্রাজুয়েট হতে হয়, তাহলে আমার টোটাল টোটাল গ্রাজুয়েট আছে তোমার 5 জন। এখানে একটা ছক আমি তোমাদের বানিয়ে দিচ্ছি, এরকম ছক করে করে আমরা কম্বিনেশন করতাম। আর নন গ্রাজুয়েট আছে কতজন? নন গ্রাজুয়েট আছে 15 জন। তাহলে একজন যদি বলেছে অন্তত পক্ষে একজন বা অ্যাটলিস্ট একজন গ্রাজুয়েট হবে, তাহলে একজন যদি গ্রাজুয়েট হয়, বাকি যেহেতু মোট 3 জন গ্রাজুয়েট হতে হবে, তাহলে একজন যদি গ্রাজুয়েট হয় বাকি 2 জন নন গ্রাজুয়েট হবে। ক্লিয়ার? তাহলে একজন গ্রাজুয়েট হলো, বাকি 2 জন কি হতে হবে? নন গ্রাজুয়েট হতে হবে, তাই না? এবার যদি 2 জন গ্রাজুয়েট হয়, বাকি একজন কি? নন গ্রাজুয়েট হবে, বাকি একজন নন গ্রাজুয়েট। যদি 3 জন গ্রাজুয়েট হয়, তাহলে এখানে 0 নন গ্রাজুয়েট, তাই না? তাই না বাবা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমি এই এন অফ বি কি হবে? একজন গ্রাজুয়েট যদি হয় 5c1, তার সাথে 15c2, এটা নন গ্রাজুয়েট, প্লাস প্লাস আমি বলতে পারবো 5c2 তার সাথে 15c1, এটা। এবার আমি বলতে পারবো 5c3 ইন্টু 15c0,
এটা। তাহলে এই সব যোগ করে কিছু একটা রেজাল্ট পেলে, তাহলে এবার পি অফ বি কি পাবো? পি অফ বি যোগ করে কিছু একটা রেজাল্ট পেলে সেই রেজাল্টটা উপরে বসবে এবং নিচে কি হবে? নিচে এন অফ এস মানে 20C3। দেখো তো বাবা, পুরোটা ভালো করে বুঝতে পেরেছো নাকি? খুব ভালো করে বুঝতে পেরেছো নাকি দেখো তো পুরো টপিকটা? প্রশ্ন থাকলে করো। রেকর্ডিং ক্লাস পেতে দেরি হবে, দেব। কেন? এখন ক্লাস করবে না, লিভ করবে? লিভ করে যাও, কিন্তু হচ্ছে রেকর্ডিং ক্লাস অনেক পরে দেবো, তার আগে এক্সাম নিয়ে নেবো, তখন কিছু পারবে না। আচ্ছা, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 13-এ। কোয়েশ্চেন নাম্বার 13-এ এসো। দেখো 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে একটু বলি। 13 নম্বর কোয়েশ্চেন একটু অন্যরকম কথাবার্তা বলেছে। কিরকম দেখো, এখন একটুখানি বেরিয়ে অন্য জায়গায় আসছি আমরা। বলছে দেখো, ইন আ সিঙ্গেল কাস্ট উইথ 3 ডাইস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ থ্রোয়িং 3 6? কি বলছে ভালো করে বোঝো। 3টে ডাইস থ্রো করা হয়েছে, থ্রো করে বলছে 3টি ডাইস একসঙ্গে থ্রো করা হয়েছে পাশাপাশি রেখে। তাহলে এবার প্রশ্ন হলো, 3টে ডাইস থ্রো করা হয়েছে, একটা 6 পড়ার প্রবাবিলিটি ফাইন করতে হবে। তো এটা তো কোনো কিছুই নয়, কারণ কি, 3টে ডাইস থ্রো করা হলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কি হবে? ভালো করে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13-এর 1, 3টে ডাইস থ্রো করা হয়েছে। ভালো করে খেয়াল করো, 3টে ডাইস থ্রো করা হয়েছে। তাহলে 3টে ডাইস যদি থ্রো করা হয়, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস যদি আমি বলি, কি বলেছিলাম বাবা? যতগুলো রেজাল্ট তার কিউব হবে। যতগুলো রেজাল্ট, কটা রেজাল্ট? 6টা রেজাল্ট। কতগুলো ডাইস? 3টে ডাইস, তার কিউব হবে। তাহলে এটা কত? 6-এর কিউব 216। তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস এটা। আর এ হচ্ছে ইভেন্ট। এই ইভেন্টটা কি বলেছে? ইভেন্টটা ওরা বলতে চেয়েছে যে একটা 6 পড়বে, মানে 3টিতেই 6 পড়বে, মানে একটা 6 পড়বে বলে 3টিতেই 6 পড়বে। তাহলে 3টিতে 6 কখন পড়বে? একবারই পড়বে। 3টিতে 6 কবার পড়বে? একবারই পড়বে, তাহলে 1 হবে। এবার তুমি বলতে পারো যে স্যার কেন, এটা কি করে হলো? কারণ তুমি ভালো করে বোঝো, 3টে ডাইস, আমরা 3জন আছি ধরো, তাহলে আমরা 3জন থ্রো করছি ডাইসটা। তাহলে আমরা 3জন যদি থ্রো করি, আমাদের 3জনের একবারই 6 পড়বে। এবার যখন তুমি বলবে স্যার একবারের বেশি তো 6 পড়তেই পারে 3টেতে, না, দ্বিতীয়বার যখন পড়বে তখন তো আমরা কাউন্ট করব না। আমার প্রশ্ন হলো, একবারই থ্রো করেছি, তাহলে একবারের বেশি থ্রো করিনি, তাহলে 3টে যদি 6 পড়ে তাহলে একবারই পড়বে। আর যদি না পড়ে একবারও পড়বে না। তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কত? 1। তাহলে এবার পি হবে কত বলতে পারবো? পি হবে হচ্ছে 1/216 হবে আমার অ্যান্সার। একদম ইজি কোয়েশ্চেন। যেমন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এখানেও 3টি থ্রো করা হয়েছে, প্রত্যেকটিতে আলাদা আলাদা টার্ম পড়ার প্রবাবিলিটি কত? ঠিক আছে, প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটিতে আলাদা আলাদা টার্ম পড়ার সম্ভাবনা কত। তাহলে এখানেও নাম্বার অফ স্যাম্পল স্পেস আমি যদি বলি, তাহলে এন অফ এস কত হবে? 216 হবে। তাহলে এন অফ এ যদি বলি, তাহলে ইভেন্টের জন্য 3টিতেই বলেছে আলাদা আলাদা ডাইস, আলাদা আলাদা তোমার নাম্বার পড়বে 3টিতেই। তাহলে 3টিতেই, তাহলে ধরো ধরো একটা ডাইস হলো, ঠিক আছে, ভালো করে বুঝবে, 3টে ডাইস কিন্তু আছে তোমার হাতে, হ্যাঁ। তাহলে 3টে ডাইসের মধ্যে ফার্স্ট যে ডাইসটা আছে, এই ফার্স্ট ডাইসটা তোমার কাছে 6টা নাম্বার আছে, 1 2 3 4 5 and 6। তাহলে 6টা নাম্বারের মধ্যে ধরো 6 পড়ে গেল, তাহলে সেকেন্ড যে ডাইসটা থাকবে সেখানে 6 পড়লে হবে না, কারণ ছটা পড়লে 6টার মধ্যে আমার একটা তো আগে পড়ে গেছে, কারণ 3টে আলাদা হতে হবে। তাহলে প্রথম ডাইসে যদি 6 পড়ে,
পরের যে ডাইসটা তার মধ্যে 1 2 3 4 অথবা 5 পড়তে হবে। তার মানে এখানটায় এই প্রথম ডাইসে 6টা রেজাল্ট পড়তে পারে, 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে। সেকেন্ড ডাইসে 5টা পড়তে হবে। থার্ড যে ডাইস আছে সেই ডাইসটাতে অবশ্যই এই ধরো এখানটায় 5টা রেজাল্ট পড়ে গেল, এখানে 5টা রেজাল্টের মধ্যে একটা পড়ে গেল, তাহলে 4টে পড়তে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। আর একবার বলি, ফার্স্ট যে ডাইসটা আছে ওই ডাইসটায় 6টা রেজাল্টের মধ্যে যে কোনো একটা রেজাল্ট তোমার অপশানে রইল। তাহলে একটা রেজাল্ট অপশানে রইল মানে কি, পুরো ছটা, পুরো ছটার মধ্যে একটা থাকা মানে 6টাই তোমায় পড়তে পারে, 6টা অপশন তোমার হাতে আছে, তাই এখানে 6 হবে। আর তারপরে 5টা অপশানই পুরোটাই আছে, তাহলে এখানে 5 হবে। এবং এখানে যেহেতু দুটো পড়ে গেছে তারপরেরটায় 4টে পড়তে হবে, 4টের মধ্যে একটা পড়তে হবে, কারণ 3টে আলাদা আলাদা যেন হয়, 3টে যেন আলাদা আলাদা হয়। আমাকে বলেছে আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে পি অফ এ যদি বলি, তাহলে এখন আমি বলতে পারবো 6 × 5 × 4, আর এখানে অ্যাকচুয়ালি 216 মানে 6-এর কিউব। তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখি যাতে কাটাকুটি করতে পারবো। তাহলে 6 6 কেটে দাও, 2 2 4, 2 3 6, আর 2 2 3 6, তাহলে কত হচ্ছে বাবা, 5/9। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 5/9। আমি কি বোঝাতে পেরেছি না অসুবিধা হচ্ছে, আমাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ আরেকবার বলো। একদম ফার্স্ট। হ্যাঁ আচ্ছা আমি বলছি দেখো, এন অফ এ মানে 13-তেরোর এইটা 13-একেরটা বলছো, 13-এক। আচ্ছা একেরটা এন অফ এ 1 কি করে হলো, আমাকে প্রশ্ন করা হয়েছে যে 3টি ডাইস থ্রো করা হয়েছে, বলছে 3টিতেই হেড পড়বে। তাহলে ধরো আমরা 3জন মিলে 3টে ডাইস থ্রো করছি, তাহলে 3টে ডাইস 3জন মিলে একসঙ্গে থ্রো করছি, একবারই করবো কিন্তু এর বেশিবার নয়। তাহলে তোমার হেড পড়লে একবারই পড়বে না, দ্বিতীয়বার তো আর থ্রো করছি না, দ্বিতীয়বার কিন্তু আর থ্রো করছি না। দ্বিতীয়বার যদি থ্রো করিও তাহলে প্রথমবার যদি হেড পড়ে, দ্বিতীয়বার যে সব আমাদের 3জনেরই হেড পড়বে তার কোনো মানে নেই। আর যদিও 3জনের আবার রিপিটেড হেড পড়ে, আমরা তো ওটাকে একবারই কাউন্ট করব, কারণ সেটে সেটে কোনো ভিন্ন এলিমেন্ট থাকতে পারে না। দুবার যদি রিপিট হয় তবু একবারই আমরা লিখি, তাহলে সেটে ভিন্ন এলিমেন্ট রিপিট এলিমেন্ট থাকতে পারে না। তাহলে যে কারণে যদি পরের বারেও 3জনের হেড পড়ে তাও আমরা কাউন্ট করবো না, আমাদের একবারই কাউন্ট হবে। ক্লিয়ার? এবার দেখো 13-এর আন্ডারে 3 বলছে আবারও 3টি ডাইস থ্রো করা হয়েছে। এবার বলছে দুটি দুটি ডাইসে সেম নাম্বার পড়েছে আর একটাতে ভিন্ন নাম্বার পড়েছে, তাহলে এর প্রবাবিলিটি কত? ভালো করে বোঝো, দুটি ডাইসে সেম নাম্বার পড়েছে আর একটা ডাইসে আলাদা নাম্বার পড়ার প্রবাবিলিটি কত? ক্লিয়ার? তাহলে দুটো ডাইসেই সেম নাম্বার পড়বে, ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো ডাইসে আমার সেম নাম্বার পড়বে, তাই না? তাহলে দুটো ডাইসে যদি সেম নাম্বার পড়ে, তাহলে আলাদা ডাইসে মানে আর একটা ডাইসে আমার অপোজিট নাম্বার বা আর একটা ডাইসে আমার অন্যান্য নাম্বার পড়লেও পড়তে পারে, আমরা সেটা জানি না। কিন্তু দুটো ডাইসে সেম নাম্বার পড়বে এমন প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু এগোনোর চেষ্টা করি তাহলে এটা কি হবে একটুখানি দেখি। ধরো ভালো করে বুঝবে, দুটো ডাইসেই সেম নাম্বার পড়বে, তাই তো? তাহলে এখানটাও 3টে ডাইস থ্রো করা হয়েছে মানে এন হবে কত বাবা, এন হবে অবশ্যই হচ্ছে 6⁻³ তার মানে 216। তাহলে এ সরি এন অফ এস হবে বাবা, এটা এন অফ এ বলবো। দেখো এখানটায় তিনটিতে তিনটিতে আমার সেম নাম্বার পড়বে, 3টের মধ্যে দুটোতে সেম নাম্বার পড়বে, তাহলে কোন দুটোতে আমি জানি না। তাহলে তিনটে তিনটে ডাইস হলো, এই 3টে ডাইসটা
এই তিনটে ডাইস, এই একটা ডাইস, এই একটা ডাইস, এই একটা, এই দুটোতে, তিনটের মধ্যে যে কোনো দুটোতে সেম নাম্বার পড়বে। তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটোতে সেম নাম্বার পড়বে মানে আমি বলতে পারবো 3C2 সেম নাম্বার পড়লো। এই সেম নাম্বার সেটা কি হতে পারে, ওই ছটা নাম্বারের মধ্যে যে কোনো একটা হতে পারে, তাহলে ছটাই অপশানে রইলো। আর পরে যেটা লাস্ট ডাইস থাকবে, যেটা লাস্ট ডাইস থাকবে তার মধ্যে কি অপশন থাকবে, পাঁচটা অপশন থাকতে পারে, তাই না? কারণ দেখো আমার টোটাল নাম্বারগুলো কি কি, 1, 2, 3, 4, 5 এবং 6, তাহলে ছটা নাম্বার আছে। তাহলে এই ছটা নাম্বার আছে, এই ছটা নাম্বারের মধ্যে যে কোনো তিনটে নাম্বারের মধ্যে যে কোনো দুটো নাম্বার সেম পড়বে। তাহলে 3C2, তিনটে তিনটে ডাইসের যে কোনো দুটো নাম্বার যদি সেম পড়ে 3C2। এবার বলছি যে এখানটায় এই যে ছটা নাম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, এই ছটার মধ্যে ধরো 6 পড়ে গেল, তার পরেরটা শেষেরটা পড়ার জন্য কটা অপশন থাকবে, পাঁচটা অপশন থাকবে। তাহলে ফার্স্ট অপশন 1 থেকে 6 পুরোটাই থাকলো, তাই 6 লিখেছি। আর শেষেরটা পড়ার জন্য একটা যদি পড়ে যায় বাকি পাঁচটার মধ্যে যে কোনো একটা পড়বে, তাই 5 লিখেছি। তাহলে এখন এন অফ এ ইকুয়াল টু আমি বলতে পারবো 3C2 ইন্টু 6 ইন্টু 5, এটা হচ্ছে এন অফ এ। তাহলে এখন আমি বলতে পারবো পি অফ এ কত হবে, পি অফ এ মানে হচ্ছে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে 3C2 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 216। তাহলে এটা একটু ক্যালকুলেট করে নেবে, এটা ক্যালকুলেট করে নেবে, তবে আমি এই অঙ্কটার অ্যান্সার আমার মনেই আছে, এটা সম্ভবত 5/12 হবে সম্ভবত, যদি ভুল না করি দেখে নিও, পরে মিলিয়ে নিও। যাই হোক, তাহলে এইটা হচ্ছে তুমি বলতেই পারবে যে এখানটায় আমি বলতেই পারবো যে এন অফ এটা এটা হবে। এবার এন অফ এ যদি এটা বুঝতে না পারো আবার ভালো করে দেখে বলো আমায়, বুঝতে পারোনি আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে এবার আমি নেক্সট আসি, পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেনে আসি। দেখো আমাকে কি কি বলেছে একটুখানি বুঝি, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 14, দেখো একদম বুঝতে পারবে আমি কেন বলছি, কারণ এটা হচ্ছে আমি একদম ছক করে করে বলছি। দেখো কোশ্চেন নাম্বার 14 এর বলছি 1, দুটো কোশ্চেন আছে। 14-এর 1 কি বলছে দেখো, দুটি ডাইস থ্রো করা হয়েছে, ভালো করে প্রশ্ন পড়ো। দুটি ডাইস বলছে থ্রো করা হয়েছে, এই থ্রো করলে বলছে যে নাম্বারগুলো পাবো, এই নাম্বারগুলোর সাম বা সামেশন বলছে 8 হবে, এর প্রবাবিলিটি কত। তাহলে নাম্বারগুলোর সামেশন কি হতে হবে, আমার 8 হতে হবে, এবং 8 যে হবে সেই 8 হওয়ার প্রবাবিলিটিটা কত আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমি একটা ডাইস থ্রো করলাম, দুটো ডাইস, তাহলে তার যে সামেশন, দুটো নাম্বারের সামেশন 8 হতে হবে, এটা আমাকে থ্রো করতে, ঠিক আছে? তাহলে আমি টোটাল স্যাম্পল স্পেস কত বলতে পারবো বাবা, এন অফ এস, দুটো ডাইস থ্রো করা হয়েছে মানে 6 স্কোয়ার মানে 36 হবে, এটুকু তো পরিষ্কার। কারণ বলেছি টোটাল রেজাল্ট হোল টু দি পাওয়ার কতগুলো ডাইস থ্রো করছো সেটা হবে আমার নাম্বার অফ ডাইস। এবার ভালো করে প্রশ্নটা পড়ো, ভালো করে মন দিয়ে বুঝবে। আমাকে এবার বলছে যে ওই যে দুটো ডাইস থ্রো করেছি না, ওই দুটো ডাইসের তো রেজাল্ট আছে, কোনো ডাইসে 1 পড়লো, কোনো ডাইসে 2 পড়লো, কোনো ডাইসে 3 পড়লো, ওই দুটো রেজাল্টের সাম বলেছে আমার 8 হবে। তাহলে আমি এখন বলতে পারবো এ যদি বলি, তাহলে আমি যদি বলি প্রথম ডাইসে 2 পড়েছে, তাহলে পরের ডাইসে 6 পড়তে হবে, তবে গিয়ে দুটো নাম্বার যোগ করলে 8 হবে।
প্রথম লুডুর ছক্কায় 2 পড়লো এবং পরেরটায় কত পড়লো? ছক্কা। তাহলে দুটো যোগ করলে 8 হবে। আবার প্রথমটায় 3 পড়লো, তাহলে পরেরটায় 5 পড়তে হবে, তবে গিয়ে 8 হবে। প্রথমটায় 4 পড়লো, তাহলে পরেরটাতেও 4 পড়তে হবে, তবে গিয়ে 8 হবে। এবার প্রথমটায় 5 পড়লো, পরেরটাতে 3 পড়তে হবে, তবে গিয়ে 8 হবে। প্রথমটায় 6 পড়লো, পরেরটাতে 2 পড়তে হবে, তবে গিয়ে 8 হবে। এবার দেখো একের জন্য হবে না। এবার তুমি বলবে কেন স্যার? কারণ প্রথমটাতে যদি পুট পড়ে বা 1 পড়ে, তার পরেরটাতে 7 পড়তে হবে, তবে গিয়ে 8 হবে। কিন্তু 7 তো কোনো ডাইসের রেজাল্ট নয়, তাই একের জন্য কিন্তু নেইনি। 2, 3, 4, 5, 6 জন্য নিয়েছি। তাহলে এটা হচ্ছে এ সেটের মধ্যে এরাই থাকবে, কারণ টোটাল যোগফল 8 হবে বলেছে। তাহলে এন অফ এ মানে কত? তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট কত গুনে নাও, 1, 2, 3, 4 এবং 5। তাহলে নাম্বার অফ এলিমেন্ট দেখো বাবা 5। তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ তুমি জানো এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। এন অফ এ হচ্ছে 5 আর এন অফ এস হচ্ছে 5/36 হলো। আশা করি বুঝে গেছো। এবার 14 এর 2টা এসো। 14 এর 2 কি বলেছে দেখো তো বাবা। এবার বলছে, হ্যাঁ নিচে নাও, দাঁড়াও, নাও লিখে নাও। ওকে, এবার 14 এর 2 বলছে 3টি ডাইস থ্রো করা হয়েছে। এই 3টি ডাইসে থ্রো করা হয়েছে, এই 3টি ডাইসে বলছে যে এই 3টি ডাইসের আমাকে নাম্বার বলেছে যে সেটা 11 হবে, টোটাল 11 হবে। তাহলে এখন আমরা কাউন্ট করব, এটা কিন্তু একটু লেন্দি হবে। কেন বলছি? এটা তোমাকে বার করতে হবে। 3টি ডাইসে কত বলেছে? আমার টোটাল নাম্বার 11। তাহলে টোটাল এন অফ এস কত? 3টে ডাইস থ্রো করা হয়েছে, টোটাল হচ্ছে রেজাল্ট কটা? 6টা। কটা ডাইস? 3টে ডাইস, তাহলে 6 কিউব হবে। তাহলে 6 কিউব যদি হয় কত হবে? 216 হবে। এবার যে নাম্বারগুলো পেয়েছি সেগুলো কি হবে বাবা? 11 হবে। তাহলে এ কি হবে? এ ইকুয়াল টু, প্রথম ডাইসে যদি 1 পড়ে, পরের ডাইসে 5 পড়তে হবে, তারপরের ডাইসেও 5 পড়তে হবে, তাহলে কত হচ্ছে? 11 হচ্ছে। সেম ভাবে প্রথম ডাইসে 5 পড়লে, তার পরের ডাইসে 1 পড়লে, তার পরের ডাইসে 5 পড়লে 11 হবে। ঠিক আছে? সেম ভাবে প্রথম ডাইসে 5, তার পরের ডাইসে 5, তার পরের ডাইসে 1 করলে 11 হবে। ঠিক আছে? আবার প্রথম ডাইসে যদি 1 নেই, পরের ডাইসে 4, তার পরের ডাইসে 6, এটা 11 হবে। প্রথম ডাইসে 1, পরের ডাইসে 6, তারপরের ডাইসে 4, এটাও 11 হবে। হলো। তারপরে দেখো যদি এটাকে উল্টে দেই, তাহলে হচ্ছে 416, এটা হতে পারে 461, এটা হতে পারে। তাহলে এইগুলো হবে। আর একটা কি পাবো? 614, এরম হতে পারে, 11 হবে। এরম করে যতগুলো 641, 641 এটা লিখে নিই, এটাও 11 হবে। ঠিক আছে? এবার আমি 2টাকে কালেক্ট করছি, তাহলে 1 নিয়ে একটাকে ফিক্সড রাখবে, বাকিগুলো চেঞ্জ করবে। এবার আমি ভালো করে বুঝবে। এবার 2 নেই, 2 নিলে কত? পরের ডাইসে 3 পড়তে হবে, তারপরের ডাইসে 6 পড়তে হবে। তাহলে প্রথমে এবার 3, তারপর 6, তারপর 2, তারপরে 6, তারপর 3, তারপর 2, তারপরে 3, 2, 6, তারপরে 6, 2, এই হতে পারে। তাহলে এরকম করে করে থাকবে, এরম এরম করে করে তুমি সবকটা তোমাকে দেখাতে কিন্তু হবে এই অঙ্কটার ক্ষেত্রে। আমি সবকটা দেখাচ্ছি না, কারণ এটা আমি করে করে মুখস্থ হয়ে গেছে। তো এই এন হবে টোটাল পাবে, দেখবে 27 খানা পাবে। ঠিক আছে? এটা তুমি মনেও রাখতে পারো, ডট 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 যদি পরীক্ষা হলে দিয়েও দাও, তাতেও কোনো তোমার সমস্যা নেই।
বাড়িতে যখন প্র্যাকটিস করবে একটু করো, কারণ 2 নিয়েছি, এবার 3 নাও। 3 নিলে কি হবে, তুমি যদি 3 নাও, 3 নিলে তার পরেরটা যদি আমি 6 নেই, তারপর 2 নিতে হবে। তারপর এবার এটাকে রোটেট করবে, এবার হচ্ছে 3 2 6 হবে, এটাকে রোটেট করবে, রোটেট করে আবার পাবে। এবার আবার 4 নিতে হবে, 4 নিতে হবে, তারপর 5 নিতে হবে। তবে 5 নিলে 5 নিলেও হবে, 5 4 আর 2 নিতে হবে। তাহলে এরকম করে টোটাল 27টা পাবে। তাহলে 27 যদি হয়, তাহলে আমি এখন বলতে পারবো যে পি অফ এ, প্রবাবিলিটি অফ এ, তাহলে কত হবে, এন হবে মানে 27/216। দ্যাট ইজ অ্যান্সার। বলো বুঝেছো নাকি না? লিখে লিখে কাউন্ট করলে তো ভালোই হয়, প্রথমবার লিখে লিখে করবে, কিন্তু পরীক্ষা হলে সময় নষ্ট করবে না, ডট ডট দিয়ে দেবে এবং মনে রেখে দেবে এটা 27টাই হয়। 11 হলে 27টাই হয়। হ্যাঁ, সে তুমি করবে, সেটা নিয়ে পরের কথা। আমি বলছি মানে ওটা তো কাটাকুটি তো হবেই, কাটাকুটি হবে, সেটা নিয়ে বলছি না। কিন্তু আমি বলতে চাইছি যে এই 27টা তুমি এখানে পরপর পরপর করে লিখে পরীক্ষা হলে করতে অনেক সময় যাবে, মানে 27খানা লিখতে হবে, তাই জন্য ডট 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 দিয়ে দিতে পারো। এবার 27 8 যা হচ্ছে, তার মানে এটা হবে 1/8 অ্যান্সার। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15-এ। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 15 বলছে টোটাল, আমাকে বলছে যে একটা জায়গায় টোটাল 25টা কোনো থিংস বা জিনিস আছে। তাহলে আমি বলছি ধরো এই একটা বাক্স, যার মধ্যে টোটাল 25টা জিনিস আছে। এই 25টা জিনিসের মধ্যে 5টা খারাপ আছে, ঠিক আছে, খারাপ মানে নষ্ট হয়ে গেছে। তার মানে কি, 20টা ভালো জিনিস আছে, 5টা খারাপ জিনিস আছে। ক্লিয়ার? এবার বলছে এইখান থেকে তোমাকে 4টে সিলেক্ট করতে, এখান থেকে 4টে সিলেক্ট করতে হবে। এই 4টে সিলেক্ট করব, তাহলে এন অফ এস কত হবে বাবা, 25 থেকে 4টে সিলেক্ট করবো মানে 25C4 হবে। তাহলে এন অফ এস হলো 25C4। তাহলে এন অফ এস তাহলে কি বললাম, টোটাল 25টা জিনিস আছে, তার মধ্যে তুমি 4টে সিলেক্ট করছো, তাই 25C4 হবে। আশা করি বুঝতে পেরেছো। টোটাল 25C4 হলো। এবার আসি, এবার আমাকে কোয়েশ্চেনে বলেছে যে এই যে 4টে জিনিস আমি সিলেক্ট করলাম, তার মধ্যে বলেছে 2টি আমার ত্রুটিপূর্ণ বা ভুল হবেই। তাহলে 2টি যদি ভুল হয়, এই 4টের মধ্যে 2টি আমার রং, আর বাকি দুটো কি হবে, কারেক্ট হবে অবশ্যই। তাহলে এন অফ এ যদি বলি, তাহলে এন অফ এ তাহলে কি হবে, এই এই 5টার মধ্যে থেকে দুটো নেবো, কারণ দুটো খারাপ, তাহলে দুটো খারাপ যদি হয় 5টার মধ্যে থেকে দুটো নেবো। আর ভালো 20টা আছে, তাহলে 20টার মধ্যে থেকে দুটো নেবো, তাহলে 26। তাহলে এখন পি হবে কত হবে, পি হবে মানে এন হবে ডিভাইডেড বাই এন হবে, তাহলে 5C2 ইন্টু 20C2 ডিভাইডেড বাই 25C4 ডিভাইডেড বাই 25C4। তাহলে এটা এবার ক্যালকুলেট করে নেবে। জানি না এর অ্যান্সার, আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, এটা ক্যালকুলেটারে দিয়ে অ্যান্সার বার করে নিতে পারো, কিন্তু পরীক্ষা হলে যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ করবে না, তুমি নিজে নিজে ক্যালকুলেট করার নেই। টেন কাটাকুটি করবে, করলে দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার 16 নম্বরের সামনে আসি। 16 নম্বর কি বলছে দেখো, বলছে ভালো করে বুঝবে, একটি কয়েন যাকে আমি 7বার টস করা হয়েছে। তাহলে একটি কয়েন 7বার টস করা আর 7টি কয়েন প্রত্যেকটি একবার টস করা, একই ব্যাপার, একই ব্যাপার। একটি কয়েন যদি 7বার টস করি আর 7টা কয়েন যদি প্রত্যেকটা একবার করে টস করি, তাহলে একই ব্যাপার হবে, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস যেহেতু আমাকে প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে, 7টা কয়েন যদি একবার টস করে, তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কত বাবা, অবশ্যই। তাহলে কোশ্চেন এটা কত হবে, এটা হচ্ছে তোমার নাম্বার অফ স্যাম্পল স্পেস কত হবে,
তাহলে টোটাল রেজাল্ট কত? দুটো, কারণ হেড এবং টেল দুটোই কয়েন, তার মানে হেড আর টেল দুটো রেজাল্ট। তাহলে কবার টস করা হয়েছে? 7 বার বা 7টা কয়েন, তাহলে 2^7 হবে স্যাম্পল স্পেস। এবার প্রশ্নে আসি, বলছে 4টি হেড এবং 3টি টেল এইটা পড়ার প্রবাবিলিটি কত? 4টে হেড পড়বে এবং 3টি টেল পড়বে, এর প্রবাবিলিটি কত? এইবার দেখো এখানে একটু আমাকে বুঝতে হবে, 4টি হেড পড়বে এবং 3টি টেল পড়বে, এর প্রবাবিলিটি আমাকে ফাইন্ড করতে হবে, তাই না? তাহলে এবার আমি প্রশ্নের মধ্যে আসি। তাহলে এ হচ্ছে, এ যদি আমি বলি যে এ হচ্ছে ইভেন্ট, তাহলে এ হচ্ছে তোমার কাছে ইভেন্ট, এ ইভেন্ট, এর মধ্যে ওরা বলতে চেয়েছে যে 4টি হেড পড়বে, তাহলে হেড আছে 4টি এবং টেল বলেছে তিনবার পড়বে, তাহলে হেড 4বার পড়ছে এবং টেল হচ্ছে 3বার। এবং এটা বার করার, আমি একবার এইটা বার করার নিয়ম বলি। তাহলে মনে করার চেষ্টা করো যে আমি তোমাকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম, কি জিনিস বলেছিলাম সেটা একটুখানি লিখি, লিখলে দেখবে পুরোটা ক্লিয়ার হচ্ছে। দেখো, তোমাকে আমি বলেছিলাম যে ধরো আমি বললাম ফুটবল, এই ফুটবল ওয়ার্ডটাকে সাজালে কি হবে? তাহলে সাজালে তুমি দেখো কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা থাকলে 8 ফ্যাক্টোরিয়াল হতো। আর যেগুলো রিপিট থাকতো, কে রিপিট আছে? দুটো ও রিপিট আছে, তাহলে নিচে 2 ফ্যাক্টোরিয়াল হতো। আর কে রিপিট আছে? দুটো এল রিপিট আছে, তাহলে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই নিয়ম ছিল। তাহলে এখানে টোটাল কি হচ্ছে বাবা? টোটাল হচ্ছে 7বার, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 4 আর 3 7, যার মধ্যে এইচ আছে 4বার, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, টেল আছে 3বার, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল। এটা হবে নাম্বার অফ স্যাম্পল। তাহলে এখন আমি যদি বলি এন অফ এ, তাহলে এন অফ এ কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা একটু ক্যালকুলেটারে বার করে দেখি কি আসছে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে তোমার 35 আসছে টোটাল। তাহলে এন হবে 35। আর 2^7 মানে তো আমরা জানি, 2^6 মানে 64, 64 দুগুণে 128। তাহলে দেয়ার ফোর আমি পি অফ এ যদি বলি, তাহলে কত হবে? 35/128। ক্যান্সেল আউট হবে না, দ্যাট ইজ অ্যান্সার। 35 ডিভাইডেড বাই 120। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা কিছু নেই। এবার এই সেমটা আমি আরেকটা কোয়েশ্চেন বলি, এই সেম ভাবেই হবে, যেমন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে এখানেও একটা কয়েনকে 8বার টস করা হয়েছে। ভালো করে বোঝো, একটা কয়েনকে 8বার যদি টস করা হয়, তাহলে আমি এখন বলতে পারবো স্যাম্পল স্পেস কত? এন অফ এস ইকুয়াল টু 2^8, তার মানে 128 দুগুণে কত? 128 দুগুণে তুমি বলতে পারো 256। হুম, 256 হবে। তাহলে এটা হচ্ছে এন অফ এস। এবার দেখো প্রশ্নে কি বলেছে, বলছে 5টা হেড আর 3টে হেড পড়ার সম্ভাবনার একই মান হবে, সেটা পরে আসছি। বলেছে 5টা হেড পড়বে। আচ্ছা বাবা, 5টা যদি হেড পড়ে তাহলে বাকি 3টে অবশ্যই টেল পড়বে, তাই না? 5টা হেড পড়া মানে কি? তার মানে ফার্স্ট হচ্ছে এ হচ্ছে ইভেন্টটা, এমন কি এ বি দ্য ইভেন্ট, এ বি দ্য ইভেন্ট অফ গেট 5 হেড, তাহলে 5টা হেড পড়ছে। তাহলে 5টা যদি হেড পড়ে তাহলে বাকি 3টে অবশ্যই টেল হবে। তাহলে এর প্রবাবিলিটি এক্ষুনি উপরে বার করেছি, টোটাল 8বার বলেছে, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল হবে, ডিভাইডেড বাই টোটাল 5টা হেড মানে 5 ফ্যাক্টোরিয়াল, আর 3টে হেড মানে হচ্ছে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে তোমার কত? এন অফ এ হবে। তাহলে এন অফ এ, এই রেজাল্টটা কত আসছে দেখি, এই রেজাল্টটা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ইন্টু 3, তার মানে টোটাল আসছে হচ্ছে 56। এটা 56 আসছে। তাহলে পি অফ এ কত? পি অফ এ হচ্ছে 56 ডিভাইডেড বাই 256, এটা আসছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, তোমার
8 দিয়ে যাবে, 8 7 যা, আর 8 32 হবে, তাহলে 7/32, 10/32 পেলাম। সেম ভাবে এবার তারপরে বলছে দেখো আরেকটা ইভেন্ট, যেটা বলছে আরেকটা ইভেন্ট বলছে দেখো 3টি হেড পড়া, তাহলে বি আর একটা ইভেন্ট ধরে নিই, তাহলে বি বি দ্য ইভেন্ট অফ গেট 3 হেড, হ্যাঁ 3 হেড বলেছে, তাহলে 3টে হেড হলে বাকি 5টা টেল হবে অবশ্যই, তাহলে এন অফ বি এটা কত হবে বাবা, 8 ফ্যাক্টোরিয়াল, 3টে হেড মানে 3 ফ্যাক্টোরিয়াল, আর বাকি টেল মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটার রেজাল্টও এটার মতোই সেম 56ই হবে, তাহলে দেয়ার ফর পি অফ বি কত, 56/56, তাহলে এটাও 7/32, তাহলে এটাও 7/32, আর ওখানে পি অফ এও 7/32, এই দুটো সমান হবে, এবং আমাকে প্রুফও তাই করতে বলেছিল যে এই দুটোই সমান, তাহলে দেখো বাবা আমি দুটোই কিন্তু সমান বলে দিয়েছি, তাই না, দুটোই কিন্তু আমার সমান বলেছি, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 18, একটু ধৈর্য ধরে করো, কোয়েশ্চেন নাম্বার 18ই আজকের আমরা শেষ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 18 খুব ইম্পর্টেন্ট, 4 মার্কস দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। যাই হোক কোয়েশ্চেন নাম্বার 18 নিয়ে কথাবার্তা বলি, কি বলেছে একটুখানি দেখো। দাঁড়াও, ঘুম থেকে ওঠো, ঘুমাচ্ছ মনে হয়, নাও তুললাম, ঠিক আছে, ওকে। দেখো ভালো করে বুঝবে, নেক্সট পরের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট বলছে এই কারণে, কারণ এটা পরীক্ষায় অনেকবার এসছে, এই একটা অঙ্ক আর একটা সানডের অঙ্ক আছে, সেটা হয়তো বা এখন আমরা পাইনি, সানডের অঙ্কতে গিয়ে আমরা ওটা আলোচনা করব। এই দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট, ডে এর অঙ্ক বা দিনের হিসাব। কি বলেছে দেখো, বলছে একটা ফ্যামিলিতে টোটাল 4জন হচ্ছে চাইল্ড আছে, ভালো করে বোঝো, একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে 4জন শিশু আছে, টোটাল 4জন চাইল্ড, ঠিক আছে, এই 4জন যদি চাইল্ড আছে আমাকে বলেছে, বলছে এই 4জনের ডেট অফ বার্থ, বলছে ডেট অফ বার্থ বিভিন্ন দিনে হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তাহলে 4জন শিশু, তাহলে 4জন শিশু তো জন্মগ্রহণ করেছে, তার ডেট অফ বার্থ বিভিন্ন দিনে হবে বলেছে, তাহলে ইন জেনারেল তুমি নর্মালি ভাবো লিপ ইয়ার বাদ দিয়ে, লিপ ইয়ারে তুমি একটা বছরে লিপ ইয়ার যদি হয় তাহলে মোট দিন সংখ্যা কত, 366, আর ইন জেনারেলি লিপ ইয়ার বাদ দিয়ে অন্য দিনে কত, অন্য 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 বছরগুলোতে টোটাল দিন সংখ্যা বা ডে নাম্বার অফ ডেজ কত হবে, 365, তাহলে নাম্বার অফ ডেজ অন ইয়ারে, নাম্বার অফ ডেজ কত হবে, 365, তাহলে টোটাল স্যাম্পল স্পেস কত, অবভিয়াসলি 4জন শিশু, ডে সংখ্যা 365, এক্ষুনি বলেছি এইটা হবে কত, 365 × 4, কারণ টোটাল রেজাল্ট আমি এক্ষুনি বলেছি, টেল হেডের ব্যাপারেও তাই করেছিলাম, টোটাল রেজাল্ট কতবার হচ্ছে সেটা পাওয়ারে হবে, তাহলে এখানটায় নাম্বার অফ ডেজ 365, তাহলে 365 হচ্ছে, তুমি বলতেই পারো এটা নাম্বার অফ ডেজ, তাহলে নাম্বার অফ ডেজ কজন কজন চাইল্ড আছে, 4জন, তাহলে 365 × 4 হবে, এটা নাম্বার অফ স্যাম্পলস। এবার আসবো আমরা এ, এ হচ্ছে ইভেন্ট, তাহলে 1 নম্বরের জন্য এ হচ্ছে ইভেন্ট, তাহলে এই এ ইভেন্টে কি বলছে বাবা, যে 4জন শিশুই 365 দিনের মধ্যে 4জন শিশুর ডেট অফ বার্থ বিভিন্ন হবে, আলাদা আলাদা হবে, তাহলে যে প্রথম শিশুটা বা চাইল্ডটা যে প্রথম জন্মগ্রহণ করেছিল, সে 365 দিনের মধ্যে যে কোনো একদিন জন্মে ফেলেছে, ধরো কেউ একজন শিশু যে ডিসেম্বরের ধরো 20 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে একদিন নিয়ে নিয়েছে, বিভিন্ন তারিখে জন্ম হতে হবে বলেছে, তাহলে 365টা তার কাছে অপশান ছিল, যে 365 দিনের প্রতিদিন তো জন্মগ্রহণ করতে পারবে না, একদিনই করেছিল, সেই একদিন হচ্ছে ধরে নাও ডিসেম্বরের 20 তারিখ, তাহলে ডিসেম্বরের 20 তারিখে সে একজন শিশু জন্মগ্রহণ করে নিয়েছে, তাহলে সেই একজন শিশুর জন্ম তারিখ কত, ডিসেম্বরের 20, মানে একটা দিন নিয়ে নিয়েছে,
তাহলে প্রথম যে শিশু ছিল তার কাছে অপশান ছিল 365 দিন, তাহলে 365 দিনের একটা দিন সে নিয়ে নিয়েছে। সেকেন্ড যে শিশু হবে, সেকেন্ড যে শিশু বা চাইল্ড, সেই সেকেন্ড চাইল্ডের অপশান কত রইল? 364 অপশান রইল। তুই বলবে স্যার কি করে? কারণ পরের শিশুটার 364 অপশান থাকবে। কারণ হচ্ছে পরের শিশুটার একটা দিন যেহেতু আগের শিশু নিয়ে নিয়েছে, তাহলে সেই জন্মদিনে সেই জন্ম তারিখে তো ওই শিশুটা জন্মগ্রহণ করতে পারে না। কারণ আমাকে প্রশ্নে বলেছে যে 4 জনেরই জন্ম তারিখ ডিফারেন্ট হবে বা আলাদা হবে। তাহলে এখন আমি বলতে পারবো পরের যে চাইল্ডটা আছে তার জন্ম তারিখ বা তার জন্য 364টা অপশান আছে। যে 3 নম্বর চাইল্ড, তার জন্য কত অপশান আছে? 363টা অপশান আছে। আমি এখন বলতে পারবো 363 3 নম্বর জনের। আর যে 4 নম্বর জন, তার কাছে 362টা অপশান আছে। মানে 3 দিন কিন্তু এই উপরের বড় ভাই, ছোট ভাই আর মেজো ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই 3 দিন নিয়ে নিয়েছে। তাহলে যে ছোট ভাই সে কখনো এই 3 দিনে নিতে পারে না, কারণ সবার জন্ম তারিখ আলাদা হতে হবে, প্রশ্নে বলেছে। তাহলে এন অফ এ এইগুলো হলো। তাহলে এখন আমি পি অফ এ যদি বার করি, তাহলে অ্যাকচুয়ালি বলতে পারবো 365 × 364 × 363 × 362 আর ডিভাইডেড বাই 365 তার হোল টু দি পাওয়ার 4 হবে। তাহলে একটা একটা যদি ক্যান্সেল আউট করো, তাহলে অ্যান্সার হবে 364 × 363 × 362 ডিভাইডেড বাই 365 তার হোল টু দি পাওয়ার কিউ। অ্যান্সার হোল টু দি পাওয়ার কিউ হবে, একটা কমে আসবে। তাহলে এটাই অ্যান্সার। এবং এটা মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, কারণ তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর থাকবে না, এই অ্যান্সার এইভাবেই রেখে দেবে, এই অ্যান্সারটা এইভাবেই রেখে দেবে। এবার নেক্সট দেখো, আমি বলি ওর 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 মধ্যে থেকে বলি। তারপরে একটা কোয়েশ্চেন বলেছে যে, তারপরে দেখো স্যাম্পল স্পেস তো সবার জন্য সেম। তারপরে বলেছে দেখো 4 জনের মধ্যে 2 জনের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ হচ্ছে সেম। তাহলে কোন 2 জন আমি জানি না, যে কোনো 2 জনের হতে পারে। একটু আগে এরকম একটা অঙ্ক করিয়েছি। তাহলে 4 জনের মধ্যে 2 জনের ডেট অফ বার্থ কিন্তু সেম বলেছে বাবা। তাহলে 4 জনের মধ্যে 2 জনের ডেট অফ বার্থ যেহেতু সেম, তাহলে আমি এখন বলতে পারবো যে বি হচ্ছে ওই স্যাম্পল স্পেস। তাহলে 4 জনের মধ্যে কোন 2 জন আমি জানি না, তাহলে 4C2 আগেই লাগিয়ে দেবো, কারণ 4 জনের মধ্যে 2 জনের ডেট অফ বার্থ সেম, 4C2 হলো। এবার 2 জনের সেম যদি হয়, তাহলে সেই 365 দিনের মধ্যে যে কোনো একদিন ওই 2 জন থাকবে, ওই 2 জন ওই একদিনেই জন্মগ্রহণ করেছে। আর বাকি যে 3 নম্বর জন পড়ে আছে, তার জন্য কিন্তু একদিন বাদে 364টা অপশন আছে, যে কোনো একদিন সে জন্মাতে পারে। আর যে চতুর্থ জন, তার জন্য কিন্তু 363 হবে। তাহলে 363-র মধ্যে যে কোনো একদিন হতে পারে, আর কেউ নেই। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে এবার পি অফ বি যদি বলি, তাহলে কি হবে? 4C2 × 365 × 364 × 363 ডিভাইডেড বাই 365 তার হোল টু দি পাওয়ার 4 হবে। মানে একটা যদি কমিয়ে দাও 365, তাহলে 4C2 মানে 6 × 364 × 363 ডিভাইডেড বাই 365 তার হোল কিউব। দ্যাট ইজ অ্যান্সার। বলো তো বাবা, কোথায় বুঝতে তোমার অসুবিধা হয়েছে আমাকে প্রশ্ন